আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আশা করি আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথমত দেখাবো হচ্ছে যে কিভাবে আমরা দেখব যে সাবমিট করা ফাইল ডিলিট করবেন অথবা অ্যাপ্রুভাল হওয়া ফাইলও ডিলিট করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, অনেক কয়েকটা আছে, তো এটাতে অলমোস্ট 80,000 ফাইল এবং অ্যাভেলেবল ব্যালেন্স আছে $158। এই বছরে অলরেডি এত $1,000 আর্নিং হয়ে গিয়েছে। আচ্ছা, অনেক সময় আমরা ফাইল আপলোড করি, সেই ফাইলগুলো ডিলিট করতে পারি না। এই যে আপলোডে আসবো, ইন রিভিউতে চলে আসবো, যেগুলো রিভিউয়ে থাকা ফাইল, এই ফাইলগুলো দিছি। দেখেন, এই একই টাইপ ফাইল অলরেডি মার্কেট প্লেস অ্যাপ্রুভ করছে একই গ্রুপে। এখানে ধরুন কয়টা কনসেপ্ট, 1 2 3, ধরেন এখানেও 15টা কনসেপ্ট পড়ে আছে, কিন্তু এই কনসেপ্টে আমি 25টা বা 30টা দিছি, অলরেডি সেগুলো অ্যাপ্রুভ করছে, কিন্তু এই কয়েকটা রেখে দিছে। কী কারণে? তারা এখানে কোনো না কোনো একটা ফল্ট পেয়েছে, অথবা তাদের মনে হয়েছে যে অলমোস্ট সিমিলার কনসেপ্ট, এই কারণেও যেগুলো নেবার মতো নিয়েছে আর বাকিগুলো নেয়নি। এটা 4 দিন হয়ে যায়, 4 দিনকে এটা যদি 8 মাসও পড়ে থাকে এটা নিবে না, বুঝছেন? এবং তারা রিজেক্ট করে দিতে পারতো কিন্তু, তাই না? রিজেক্ট করলে যেহেতু অ্যাকাউন্টের উপর একটা প্রভাব পড়ে, এই কারণে তারা রিজেক্ট করেনি, কারণ তারা ইতোমধ্যে শিওর হয়েছে যে এই অ্যাকাউন্টে যে কাজ করে সে অলমোস্ট প্রফেশনাল, এই জন্যে তারা রিজেক্ট করে নাই, কিন্তু রেখে দিছে। আমাকে এটা বুঝতে হবে যে এই ফাইলটা নিবে না, কারণ একই সাথের ফাইল নিচে এই কয়েকটা রেখে দেওয়ার অর্থ হচ্ছে আমাকে তারা সুযোগ দিচ্ছে যে ভাই তুমি এটা ডিলিট করে ফেলো, ব্যাপারটাই। তো এই ফাইলগুলো অনেক সময় আমি ডিলিট বাটন খুঁজে না পাওয়ার অনেক কারণ আছে, দেখাই আপনাদের প্রবলেমটা। ধরেন আমি এখানে আসছি, এই ফাইলটাই ডিলিট করব, এবং এক্স্যাক্টলি যে তারা নেয়নি তার কারণ আছে। দেখেন ফাইলের মধ্যে রেজুলেশনের ট্রাবল আছে, ট্রেসিং কোয়ালিটি খারাপ আছে। যে ফাইলটা ডিলিট করতে চান আপনি জাস্ট সেই ফাইলটা এইভাবে সিলেক্ট করবেন, করে ডান দিকে দেখবেন যে আপনি ডিলিট বাটন খুঁজে পাচ্ছেন না, কোথাও ডিলিট বাটন নাই। এই যে এখানে সিলেক্ট করতেছি, এখানে ডিলিট বাটন আছে, কিন্তু এই ফাইলটা সিলেক্ট করতেছি, ডিলিট বাটন নাই। দ্যাট মিন্স ডিলিট বাটনটা আরও নিচে আছে। আপনি 3 ডটে ক্লিক করে 110 আছে জুম, আপনি আরও কমান যতক্ষণ ডিলিট আইকনটি আসেনি। এই যে ডিলিট চলে আসছে, ডিলিট। বুঝতে পেরেছেন? এইভাবে অ্যাডোবি স্টকে থাকা সাবমিটেড ফাইল পেন্ডিংয়ে থাকলে সেখান থেকে ডিলিট করবেন। এই ফাইলগুলো কিন্তু অ্যাপ্রুভ হবে না আর, কারণ এর সাথের ফাইলগুলো অ্যাপ্রুভ করেছে। এখানে তারা কিছুটা প্রবলেম পাইছে, আমাকে সুযোগ দিয়েছে রিজেক্ট না করে, যে আমি যাতে নিজেই ডিলিট করি। এটার কারণ হচ্ছে অলমোস্ট সিমিলার কনসেপ্ট অথবা কিছু তো একটা ভেজাল আছে, এই জন্যে নেয়নি, অথবা ভ্যালু খুঁজে পায়নি। তো এইভাবে ডিলিট করতে হয়। ক্লিয়ার? এখন যদি আসেন যে আমার আপলোড হয়েছে অর্থাৎ অ্যাপ্রুভ হয়েছে, সেই ফাইলও আমরা অনেক সময় ডিলিট করতে দরকার আছে। খুশি হয়ে লাভ নেই যে আরে এটা তো অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু খুশি হয়ে লাভ নেই যদি আমরা খুঁজে পাই যে এই ফাইলটাতে ভুল আছে কোথাও। ধরেন এই ফাইলটা ভুল আছে, অ্যাপ্রুভ করছে কিন্তু ভুল আছে, তাহলে এটাতে জাস্ট ক্লিক দিলে নিচে দেখবেন এটা নেমে আসবে, জাস্ট এখানে ক্লিক দিয়ে ডিলিট করে দিবেন, কাজ শেষ। ঠিক আছে? শাটার স্টকে কীভাবে ডিলিট করতে হবে, একই সিস্টেম। শাটার স্টকে সাবমিট ফাইল ডিলিট করার দেখি তো আছে কিনা অপশন। আচ্ছা, রিভিউ ফাইলগুলো যেগুলো অ্যাপ্রুভাল ফাইলগুলো ডিলিট করার ক্ষেত্রে আপনি পোর্টফোলিওতে যাবেন, গিয়ে ক্যাটালগ ম্যানেজার আছে, ঠিক ফোনে যেভাবে ফোল্ডার থাকে না মেমোরি কার্ডে, ওই রকম এখানে ক্যাটালগ, এখান থেকেও আপনি ম্যানেজ করতে পারেন ফাইলগুলো সিলেক্ট করা আর ডিলিট করা এখান থেকে, নর্মাল ওয়ে, একদম সিম্পল। আচ্ছা, আর কি আছে? ম্যানেজ রিলিজ। আচ্ছা, এই যে পেন্ডিং কন্টেন্ট, যেগুলো সাবমিট করা কন্টেন্ট থাকে এখানে নাই, থাকলে অনেক সময় ডিলিট করা যায় কিনা এটা খেয়াল করিনি আমি। ঠিক আছে? আর ফাইলের ওখানে আর কোনো সমস্যা দেখতেছি না, আর প্রশ্ন নাই আপনাদের। আমি চলে যাচ্ছি রিক্রাফটে, লগ ইন। ইমপ্রুভমেন্ট অংশ যদি আজকের ক্লাসে যুক্ত থাকেন, আপনাদেরকে আর একটু মনে করিয়ে দিচ্ছি, আপনাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না আমার তো এটা জানতে হবে, তাই না? আপনাদেরকে ডেকে কিন্তু ইমপ্রুভমেন্ট কোর্সে জয়েন করেছি। কেন? কারণ আপনাদেরকে আমি কাজ শিখিয়েছিলাম। আপনারা খোঁজ না নিলেও আমি কিন্তু আপনাদেরকে খুঁজে বলেছি যে কী ব্যাপার, কাজ থামিয়ে দিচ্ছেন কেন, এখন আপডেট কিছু টিপস আসছে, এভাবে কাজ করেন। অর্থাৎ আমি ডেকে এনে একটা গ্রুপে কোর্স করার সুযোগ দিচ্ছি ইমপ্রুভমেন্টের জন্য।
কিন্তু গত এক সপ্তাহ ক্লাস হয়েছে, গত এক সপ্তাহ আগে এই পর্যন্ত আমি যে যে সর্বশেষ ক্লাসের লিঙ্কটা দিয়েছিলাম, আমি দেখাই, সবাই একটু দেখেন। এই যে গত ক্লাসের লিঙ্কটা দিয়েছিলাম স্যাটারডে, ঠিক আছে, 7 দিন না কদিন যা হোক আমি জানি না, সেখান থেকে আজকে আসে দেখি আর নো আপডেট, নো রেসপন্স। দ্যাট মিন্স কারো কোনো সমস্যাই হচ্ছে না, কারো কোনো ইমপ্রুভও হচ্ছে না। সমস্যা হলেও তো মানুষ জানাবে গ্রুপে, অথবা যদি হ্যাঁ আমার প্রসেসগুলো কাজে লাগাচ্ছেন, ভালো কিছু রেজাল্ট তো হবে, তাহলে কাজ করতেছেন, কত হাজার ফাইল জমতেছে, কত সেল হচ্ছে, এগুলো তো তাহলে আপডেট দিবেন, তাই না? তো সেটা আসেনি, এই জন্য হতাশায়, ক্ষোভে, দুঃখে এই কথাগুলো লিখেছি। যে 7 দিন আগে ক্লাস নিলাম, আপনারা একজনে রেসপন্স দিলেন না এতদিনও, তার মানে ধরেই নিলাম যে আপনাদেরকে আসলে ডেকে ডেকে কোর্সে করার বা ইমপ্রুভমেন্টের দায়িত্ব নেওয়াটা আমার ভুল সিদ্ধান্ত হয়েছে। এটা তো আমি আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এমনটা কন্টিনিউ করব না আমি অন্তত, এটা আপনারা ভালো করেই জানেন যে যারা কাজ করে অনেক সময় সিরিয়াস থাকে তাদেরকে আমি অনেক সময় যেচে গিয়ে আমি টিপস শেয়ার করি যে ভাই এটা দিয়ে কাজ করো, যেহেতু তুমি তো ভালোই ট্রাই করতেছো, এটা করো, এটাতে আরও বেটার হবে। আমি কিন্তু এই টাইপ। আর যদি দেখা যাচ্ছে যে আপনি মানে সিরিয়াসই না, কাজই করেন না, ব্যস্ত, বা এগুলো ফ্রিল্যান্সিংয়ের প্রতি আপনার আগ্রহই নেই, হয়তো বা কোনো কারণে আবেগের বশে ভুল করে আমার কোর্স করেছিলেন, সো ওই ধরনের জায়গায় আমি খুব একটা সাপোর্ট দেওয়া বা আগ বাড়িয়ে টিপস শেয়ার করে এটা আমি পছন্দ করি না। তো ব্যাপারটা হোক ওই রকমই, যদি ওই রকম ইম্প্রুভমেন্টে না আসে তাহলে মনে হয় না নেক্সট ক্লাসগুলোতে আপনাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে, এই আর কি। উদাসীন হওয়া যাবে না। আমাদের এই যে টুম্পা দিদিকে আমি একটা পে অনার সংক্রান্ত ঝামেলায় পড়েছি, দিদিকে বলেছিলাম যে সাপোর্টে কথা বলেন, বলে সর্বশেষ কি আপডেট হয় ওইটাকে আমাকে একটু জানাবেন। উনি এই যে সেই যে গেল গেল তো গেল, আর ফিরে এলো না। আপনি তো বলবেন যে দাদা আমি ওই সাপোর্টে বলছি, আমার দাদা সাপোর্টে আজকেও কথা বলছি, ওনারা সময় নিচ্ছে শুধু। আপনি তো আমাকে বলবেন যে ইউএসডি ব্যালেন্স থেকে কার্ডে ব্যালেন্সটার জন্য আমি বলেছি, তারা এখন আপডেট দেয়নি, এটাও তো জানাইতে পারেন, আপনি জানানই নেই। বা আমি তো অ্যাপ্রুভ করছে সেটাও ভালো জানাইতে পারেন, সেটাও জানান নাই। তো নাই হুম, কিসের অ্যাপ করবো না? আপনাকে বলছিলাম না যে ইউএসডি ব্যালেন্স থেকে ওটাকে কার্ড ব্যালেন্সে নিয়ে যাইতে বলছি না, ওরা তো এখনো করেই না। তো সেইটার তো আমাকে আজকে আপডেট জানাবেন এই না। দুদিন এই দুদিন সাপোর্টে কথা বলা যায়নি, বন্ধ ছিল, আজকেও কথা বলছে, ওরা সময় নিচ্ছে শুধু। কিন্তু অ্যাকাউন্টটা তো আপনার কাছে আছে, রিলোড দিলে কি আপডেট ওখানেই তো দেখা যায়। যেহেতু হচ্ছে না আমাকে বলতে হবে, তাহলে তো আমি কনফার্ম হব যে কোথায় আছে সিচুয়েশনটা। আচ্ছা যাই হোক, এখন আমরা শুরু করি। একটা নিউ ট্যাব নিচ্ছি একবারে, একদম প্রজেক্ট, নিউ প্রজেক্ট, ব্ল্যাঙ্ক। কোনো একটা কন্টেন্টের কত ভেরিয়েশন তৈরি করা যেতে পারে, কিভাবে প্রফেশনাল কোয়ালিটিতে আনা যেতে পারে সেটা দেখাই। এখন এই এআইটা মানে যত্রতত্র পাওয়া যাচ্ছে বা সবাই জানে, কিন্তু জানলে তো হবে না, প্রশিক্ষণটা ইম্পর্টেন্ট, অভিজ্ঞতার জিনিসটা খুব সিরিয়াস। আমরা মনে করেন যে 10 বছর ধরে গ্রাফিক্স ডিজাইন করি, তা আমরা যেটা তৈরি করব, যে জীবনের গ্রাফিক্স ডিজাইনের কি জিনিস ওগুলোই জানে না, সে তো কোয়ালিটি মেনটেন করতে পারবে না, কনসেপ্টকে প্রফেশনালভাবে সাজাতে পারবে না, এটাই স্বাভাবিক, তাই না? তো ধরেন আমরা নর্মালি এখানে দিচ্ছি, কি দিচ্ছি, পান্ডা, এটা লিখলাম পান্ডা, পান্ডারও ভালোই আসবে, ধরলাম আমি দিলাম ক্যাট, ক্যাট দিলাম। তো নর্মালি একটা নিচ্ছি কালার ভেক্টর, মানে যা আছে তাই তো দিবে, যারা এমনিতে র্যান্ডমলি পাচ্ছে এই রিসোর্সগুলো, তারা অনেক সময় এইটা ট্রাই করবে, কালার ব্লবস, আবার দেখবে যারে দেখি তো এইটা কেমন হয়, এটাও দেখবে, দেন এইটাও দেখবে ট্রাই করে, দেখি ট্রাই করে। এভাবে যেটা হচ্ছে যে ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ে নাকি, বা ওই পাট খেতে ঢিল প্র্যাকটিস করা, ওই টাইপ হয়। আর আপনি যখন প্রফেশনালি জিনিসটা শিখবেন তখন ওইটার আর ভাগ্যের উপর ডিপেন্ড করে না, আপনি নিজেই কন্ট্রোল করতেছেন। টু ফাস্ট হয়ে গিয়েছে। আচ্ছা, প্রথম কন্টেন্টটা খারাপ না, দেখতে ভালোই লাগতেছে,
কিন্তু এটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড খুব একটা বেশি হয়নি যদি দেখি। তারপর খারাপ না, মোটামুটি ভালো, লেয়ারগুলো ক্লিন আছে, কোথাও ভাঙাচুরা লেয়ার নাই, গোপগুলো ভাঙাচুরা নাই। বিড়ালের ক্ষেত্রে কিন্তু গোফে খুব ঝামেলা হয়, ঠিক আছে। এটা অলমোস্ট গুড, কিন্তু স্টিল এটা প্রফেশনাল হয়নি। এখানে আসি, এইটাতে যদি আমরা দেখি যে অনেক কিছু আছে ঝামেলার। এই যে দেখেন, এটা কোন হিসাবে এদিকে এই কালার হয়, এই লাইনটাতে এদিকে ব্ল্যাক ছিল, এখানে তো আসার যুক্তিকতা নেই না, তো এইটা একটা ট্রাবল। এখানে দেখেন এটাও সাদা এটাও সাদা, তাহলে অযথাই এই লেয়ারটা মাঝখানে ভাঙার কি দরকার ছিল? এই যে লেয়ারটা এখানে অযথাই এভাবে থাকার কি ছিল? বরং এই কর্নারটা সুন্দর করে যে সূক্ষ্ম হয়ে লাগতো। একই লাইন, দুটার ডিফারেন্ট কালার, ঠিক আছে। এই ইরোরগুলো এখানে আছে। এখানে কি করছে এআই নিজেও জানে না। এটা ছিল প্যাটার্ন সে বানাইতে পারে নাই। আর লাইন আর্টের ক্ষেত্রে এসে কি করছে, বানাইছে ঠিক আছে, গোপ এখানে গিয়ে নষ্ট করে ফেলছে। তারপরে লেসটা মানে এক জায়গায় দিছে বসায় এআই তার মতো করে, ঠিক আছে। এই পরের অল্টারনেটিভ কনসেপ্টটা যথেষ্ট ভালো, এখানে ভালো আছে। পরে ট্রাই করি, ফ্লাড আইকন দিয়ে ট্রাই করছি, তাই না। এবার আসবো কার্টুনে। তারপরে এটার থেকে দিচ্ছি কাওয়াই। প্রত্যেকটা এখানে যতগুলো ফাংশন আছে অলমোস্ট প্রত্যেকটা ফাংশনই ব্যবহার করে মাইক্রোস্টকে সেল করার মতো কোয়ালিটি ইমপ্রুভ করা যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। কিন্তু ওইটার প্রসেসটা আমাদের জানতে হবে যে কিভাবে ওটাকে ব্যালেন্স করতে হবে। আমি জাস্ট ডিফল্ট অবস্থায় দেখাচ্ছি। আর কি দিব, লেনোকর। আরে আজকে কি সার্ভার এত বেজি হয়ে গেল? জীবনবাবু তোরা জেনারেট করিস না তো, এবার সে দেখি জেনারেট করতেছে না আমার এখানে। স্যার জীবন বাবুও কাজ করে? পাশে আছে তো জীবনবাবু। এমন একটা টপিক বাচ্চারাও করতে পারে এই জিনিস। হ্যাঁ হ্যাঁ, ইজি না, এখন এআই করে কাজ, শুধু কন্ট্রোলিং শিখতে হবে। এটা লিনোকার্ড গেল। এবার আসি বলছি আপনার তো পারচেজ করা, তারপরে কি রোবোটিক যে সিস্টেমটা ওটা কি হ্যাঁ বারবার আসে? থাকি হ্যাঁ, ফার্স্ট কাজ করতে দেয় না, দেখেন না। আর এই মুহূর্তে আমারও আমেরিকা চলতেছে দুপুর, একদম ভর দুপুর, এখানে আমেরিকা থেকে বলছে, অর্থাৎ ওই দিকের কান্ট্রিগুলো প্রচুর ব্যবহার করতেছে। এই জন্য বাংলাদেশের দিনের টাইমে কাজ করাটা ভালো। এটা কোটা দিলাম, এটা দিব। যখন এইভাবে স্বাভাবিকভাবেই নিবে ডিফল্ট সিস্টেমে, এখানে যত পাওয়ারফুল জিনিস থাকুক না কেন, রোবটগুলো একটা তো মানে অ্যাপ্রুভাল পাওয়ার মতো কন্টেন্ট নাই। এই যে একটা আছে, এটা একদম টম অ্যান্ড জেরি যে কার্টুন সিরিজ আছে সেটার সঙ্গেই মিলে যায়, যার কারণে এটা কপিরাইট ইস্যু ডিরেক্টলি ধরবে না, কিন্তু ওই ভয়ে মাইক্রোস্টক এটা নিতে চাইবে না। বুঝতে পেরেছেন? কিন্তু কোয়ালিটি খুব ভালো, কিন্তু এটা নিতে চাইবে না। এটা একদমই নট গুড ফর মাইক্রোস্টক, এটা ব্যালেন্স করাই যাবে না। যতই পণ্ডিতি করি না কেন এই রোবট মডেলটা চলবেই না, এটা তাহলে ডিলেট। ওকে, তো এখানে তো গেল এগুলো ভেক্টর সংক্রান্ত মডেল। এই পাশে যদি আরও আসি, এখানে ক্লিক করে রাস্টারের আরও অনেক কয়েকটা মডেল। এটা ফটো রিয়েলিজম, রিয়েলিস্টিক ফটোর মধ্যে প্রত্যেকটা আইটেম দিয়ে সেল করার মতো কন্টেন্ট তৈরি করা যায়। আর ইলাস্ট্রেশনে আসি, এটাও কিন্তু রাস্টারের। এখান থেকেও মোটামুটি সব কটা না যাক, বেশ কয়েকটা দিয়েই মানে সেল করার মতো কোয়ালিটি ইমপ্রুভ করা যায়। ইলাস্ট্রেশন, তারপরে
লাইনে এক লাফে এদিকে আসে, যদি ওয়াটার কালার বা এইগুলো কাওয়াই অনেক কয়েকটাই আছে এখানে, মানে একদম প্রফেশনাল বানিয়ে সেল করার মতো কোয়ালিটিতে আনা যায়। ঠিক আছে, তো এইগুলোতে আমরা যাচ্ছি না, আমাদের কাজটা হচ্ছে ভেক্টর সংক্রান্ত। তো এবার যদি আমরা আসি এটাতে, তো নর্মাল কোনো কিছু দিয়ে হবে না, এটাকে ব্যালেন্স করতে গেলে আমরা এখন কি কি অবলম্বন করতেছি খেয়াল করেন। একটা জিনিসই, একটা স্টাইল, একটা মডেলের উপরই যে বিষয়গুলো অ্যাপ্লাই করব, আপনারাও প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে একই, মানে এআই মডেলের কথা বলতেছি, অ্যাপ্লাই করতে পারেন, করে ইমপ্রুভমেন্ট এনে একটা প্রফেশনাল কোয়ালিটি এনে কাজ করবেন। এটাকে দিয়ে দিচ্ছি ক্যাট হেড আইকন অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। মাইক্রোস্টকের প্রোডাক্টগুলোর জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ইম্পর্টেন্ট। আর কোয়ালিটি দিয়ে দিলাম আমি লো, মানে ডিটেইলিংটা দিলাম এভাবে। এটা যখন স্কোয়ার থাকে তখন চারিদিকটা এমনিতে একটা পরিপূর্ণ অবস্থায় থাকে। এটাকে একটু যদি আমরা ওয়াইড অ্যাঙ্গেল দিই, এটাকে একটু লুক লাইক প্রফেশনাল মনে হয়, কিন্তু ড্রয়িং বিষয়টা একই। এখন দেখেন এই কন্টেন্টটা, মানে এই ধরনের কন্টেন্টের ভ্যালু থাকলেও, মানে কনসেপ্ট ভালো, সব কিছুই ঠিক আছে, তারপর মার্কেট প্লেস রিজেক্ট করার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু এই কনসেপ্টটা রিজেক্ট করার সম্ভাবনা খুবই কম, এটা রিজেক্ট করার সম্ভাবনা খুবই কম, মানে চাচ্ছি ক্লিন কনসেপ্ট। ঠিক আছে, এইটার চাইতেও অনবদ্য, কারণ এটাতে এত সাইজটা বেশি হয়ে গিয়েছে যে সেফ এরিয়াটা খুঁজে পাওয়াটা টাফ, এবং চোখে প্রফেশনাল মানে প্রেজেন্টেশনটা আসতেছে না। কিন্তু এখানে প্রেজেন্টেশন সহ এভরিথিং ইজ গুড, বুঝতে পেরেছেন? তারপর এখানে আমাদের কোয়ালিটিতে ফল্ট করেছে এই জায়গাটিতে। আবার যখন আমরা এটা এই যে লাইনটা বের করতে যাব, তখন এই জায়গাগুলো কাভারেট করা নাই। ঠিক আছে, তো এইটা ভালো, কিন্তু এইটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তাই দুইটা জিনিস দেখেন, এখান থেকে এখানে গেল। ঠিক আছে, এখন এখান থেকে আরও যদি আমরা প্রম্পট চেঞ্জ করি, এটাকে এখন দিচ্ছি ক্যাড হেড আইকন, তাই না? পুরো বডিটা নেওয়া যায়, তখন একটা ওই দৃষ্টিভঙ্গি বা কী বলা হয় কনসেপ্টের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। তো স্বাভাবিকভাবে এআইকে যত কম জায়গায় তাকে খাটাবো, তখন সে তত বেশি মনোযোগ দিয়ে ওই জায়গাটিতে কাজ করে। এই জন্যে বান্ডেল যখন কমান্ড করি, সে একসঙ্গে এখানে একটা মাথার জায়গায় সে 10টা মাথা ড্রয়িং করে দিচ্ছে, তার মানে তার সময়টা বেশি দিতে হচ্ছে সব দিকে, এর ফলে কোয়ালিটিতে ফল্ট হয়। ক্যাড হেড আইকন গেল, তো এটা আইকনটাকে উঠায় দিয়ে আমি জাস্ট দিচ্ছি ক্রিয়েটিভ লোগো। এবার দেখবেন যে এর কনসেপ্টটা আলাদা রকম একটা মাত্রা দিবে। আমি মনে হয় কাস্টম কালারের কথাও বলেছি, আপনারা যদি এখান থেকে কাস্টম কালার রেডি করেন, আমি চাচ্ছি এটাকে ক্রিসমাস কালার কনসেপ্টে সাজাতে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি ক্যাড হেড উইথ ক্রিসমাস থিম, কালার তো সিলেক্ট করেই দিছি কাস্টম উইথ ক্রিসমাস। কীভাবে কালার সেট আপ করতে হয় এটা কিন্তু আজকে দেখালাম না, কারণ এটা অলরেডি অতীত হয়ে গিয়েছে, না বুঝলে ওই ক্লাসটা দেখে নেবেন। ক্যাড হেড উইথ ক্রিসমাস থিম, সেটিংটাও ইম্পর্টেন্ট, পাশাপাশি আপনারা যে প্রম্পট দিচ্ছেন সেই প্রম্পটটাও ইম্পর্টেন্ট, কারণ এই তো আর আপনার মনের ভাষা বোঝে না, মনে মনে আপনি কি চাইছেন তাই দিবে, এখানে তাকে লিখে যা দিবেন তাই দেওয়ার সে চেষ্টা করবে। এটাকে দিচ্ছি, দেখেন এটার কোয়ালিটিটা আউটস্ট্যান্ডিং, কিন্তু এই জায়গায় শেপটার গন্ডগোল পাকাইছে, তারপরও খুব একটা ভুল বলা যায় না। ঠিক আছে, কিন্তু এই কনসেপ্টটা নেবার ক্ষেত্রে তারা ভয় পাবে, এটি কিছুটা ট্রেডমার্ক টাইপ, কিন্তু তারপরে মনে করি যে এটা অ্যাপ্রুভ করবে, এটাও অ্যাপ্রুভ করবে। যখন আমি দেখেন এখানে গুরুত্বপূর্ণ পার্থক্যটা দেখতে হবে, যখন আমি স্কোয়ার নিচ্ছি তখন চারিদিকের অবস্থাটা, আর যখন আমি এরকম ওয়াইড অ্যাঙ্গেল নিচ্ছি তখন কিন্তু ব্যাপারটা আলাদা, বুঝাতে পারছি? এবং যখন আমি সুন্দর করে প্রম্পটটা লিখে দিচ্ছি তখন কিন্তু এইভাবে দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কনসেপ্ট। আর এটা হচ্ছে একদম কাস্টম কালার দিয়ে, এখানে ভুল করার সুযোগটা তার আরও কমে গেল। আমি যা চাইছি এর বাইরে সে কিছু করবে না,
বিশেষ করে কালার দ্বারা তাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন এই কনসেপ্ট দুটাই দিলে অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা আর কি কেরামতি করতে চাইলাম গেল। এবার আসতেছি আচ্ছা এইটা কি দেখেন, নর্মালি বলছি ক্রিয়েটিভ লোগো। এবার এটাকে দেখেন আর কি করা যায়। এবার মাথা নষ্ট করা কনসেপ্ট দেবে। জাস্ট এখানে লিখে দেব মাস্কট লোগো। কালার কন্টেন্ট দিলে যে সেল হয় সিলোইটি সেল হয় না এটাও না, সব ফাইলই সেল হবে, কিন্তু আপনাকে আউটপুটটা প্রফেশনালে আনতে হবে। কালার দেন আর সিলোইটি দেন আর লাইনার দেন, এটা ডাজেন্ট ম্যাটার। এখন এটাতে এরকম দিছে তাই না, বা কালো দিছে, আমরা চাইলে এটাকেও কালো বানাতে পারি। তার মানে এটাকে তখন লিখে দেবো আমার যে সিলোইটি ব্যবহার করেই সিলোইটি বানাইতে হয়, লাইনার ব্যবহার করতে লাইনার হয় এমনটা না, আমরা এই ভেক্টর আর্টের মধ্যেও তাকে কমান্ড করে সেটা বানাতে পারি। এটাকে সরিয়ে নিয়ে গেলাম, আমি চাচ্ছি এটাকে এবার সিলোইটি বানাবো। তো জাস্ট এখান থেকে আমি ব্ল্যাক কালার করে দিলাম আর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট সিলেক্ট করে দিলাম। তাহলে এই দুটা কালারের মধ্যেই সে দেওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ। আর আইকন দিলাম, এর আইকনের সামনে আর একটা কিছু লিখে দিই যে সিলোইটি আইকন, সিলোইটি আইকন। আচ্ছা মাস্কট লোগোটা দেখছেন এবার, মানে অস্থির, মানে ড্রয়িং ক্যাপাসিটিটা ঠিক আছে দেখেন অস্থির লেভেল। আর আমি কিন্তু লো ডিটেল রেখেছি। এক একটা করে এই ধরনের লোগো ডিজাইন এখন অথবা আজ থেকে 3-4 বছর আগেও যদি ফাইবার বলেন, freelancer.com বলেন, আপওয়ার্কে বলেন, এই ধরনের কনসেপ্টের লোগো একটা ড্রয়িং করার জন্য $600 পর্যন্ত চার্জ করা হয়। ঠিক আছে, আরও বেশি। তাহলে সেই কনসেপ্টটা আমরা এআই দিয়েই করে ফেলতেছি নিমিষে, জাস্ট ইচ্ছা করতেছি হয়ে যাচ্ছে। আমি যদি দিই মাস্কট লোগো, মাস্কট লোগো প্রাইস, কারণ এগুলো ড্রয়িং করাটা খুব কষ্টের। এই যে লোগোগুলো ঠিক আছে, এই যে লোগোগুলো প্রচুর দাম। এই যে ফাইবার সেলার, চলেন এই সেলারের প্রোফাইলটা ঘুরে আসি কত টাকা করে চার্জ করে। আচ্ছা এখানে অনেকগুলো সেলার দিচ্ছে, দেখেন $15। এটা তো বেসিকের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা $20, $30, $35 কিন্তু বেসিক প্রাইস। আর স্বাভাবিকভাবে লোগো ডিজাইনাররা এগুলো বেসিক প্রাইসে কাজ করে না, তাদেরকে কাস্টমলি অর্ডার করতে হয়। এবং আমি দেখাই একটা যে কোনো গিগের কাস্টম প্রাইস, এটার বেসিকই শুরু হয়েছে $75 থেকে এবং স্ট্যান্ডার্ড 125, প্রিমিয়াম 195। বুঝতে পারছেন কিছু একটা? এই হচ্ছে মাস্কট লোগো, এই যে লোগোগুলো এটা। তো এই যে আপনাদেরকে কাজগুলো শেখাচ্ছি, আপনারা কি স্টিল এখানে এসে কাজ করতে পারবেন না বলেন তো? এখানে 4টা অর্ডার রানিং আছে, 4টা অর্ডার রানিং আছে এই সেলারে, এবং প্রত্যেকেরই দেখেন প্রচুর অর্ডার কমপ্লিট করেছে। তো এই যে স্কিলটা শেখাচ্ছি, কেন আপনারা মাইক্রো স্টকটাকেই ধ্যান জ্ঞান হিসাবে নেবেন যে এটা ছাড়া আর ফ্রিল্যান্সিং জগতে কিছু নাই, তাহলে তো আপনি ভুল সিদ্ধান্ত। ঠিক আছে, তারপর মাইক্রো স্টকটা শুরু করানো হচ্ছে যে এখানে আমরা বিগিনার যারা একদম কিছু না করার চাইতে কিছু করা ভালো বলে না, বা এখান থেকে শুরুটা হলে সীমিত ইনকামটাও আসলে এটা একটা ব্যাকআপ তৈরি হবে। কারণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এসে আজকে অ্যাকাউন্ট খুলে যে আজকেই আপনাকে সেল মানে অর্ডার করবে এমনটা তো না। দেখা গেলো 15 দিনও লাগতে পারে, 35 দিনও লাগতে পারে। ততদিন বসে থাকার তো অপশন নাই। বসে থাকলে খাবেন কি যদি এটার উপর ডিপেন্ড হন অনলাইনের উপর? তখন এই যে মাইক্রোস্টকে প্রতিনিয়ত কাজ করতেছেন, আর একটা ক্লায়েন্ট পেয়ে গেলেন, কাজ করে ফেললেন। সেম স্কিল আগে এক একটা তৈরি করতে যারা পারতো তাদেরও অনেক সময় লাগতো, আর এখন আপনি না পারলেও আপনি তো কমান্ড করলেই তৈরি হচ্ছে। তা যারা এখানে একটা করে তৈরি করতেই $150, $200, $300 চার্জ করে, আপনি যদি বলেন আমাকে $5 দিয়ে আমি $5 করে দিচ্ছি, তাহলে অর্ডারটা কেন দিবে না? হয়তো আপনাকে একটু কনসেপচুয়াল নলেজ রাখতে হবে। কারণ আমরা তো এআই দিয়ে জাস্ট কী করে ফেলতে পারতেছি আইকনটা, বাদ বাকি যে লেটার ফন্ট ওইটা নিয়ে 2 দিন গবেষণা করেন, আরও রিসার্চ করেন, বা অনেকের কনসেপ্টগুলো দেখেন। এবং ক্লায়েন্টের সঙ্গে তো আমরা কথা বলে কাজ করি প্রজেক্টে, ক্লায়েন্টকে দেখাবেন যে কোনভাবে লিখে দেবো বলেন, কী ফন্ট ব্যবহার করব, একটু গবেষণা করলে এটা আয়ত্ত করাটা খুব কঠিন কিছু না।
এই যে মাস্কট লোগো তৈরি করা যায়, তাই না? আচ্ছা কি দিতে চাইলাম এবার যদি আসি ক্যাড হেড লোগো আইকন, এখানে আরও যদি আমরা সিম্পল করে দিই, সিম্পল অ্যান্ড মিনিমালিস্ট লোগো, আবার বসায় দিলাম আইকন। এই যে কথাগুলো আমার মুখ থেকে বের হচ্ছে অনর্গল, এটার কারণ কি, আমি এই সেক্টরে 10 বছর ধরে আছি। সো এটা আমার মানে ব্রেনে সব জায়গায় ওইভাবে ঢুকে গেছে। আর আমি জানি আপনারা তো এই সাবজেক্টে পড়াশোনা করেন নাই, নতুন অনেকে, সো এই কনসেপ্টগুলো বের হবে না সহজে। সো এটাকেও আপনাকে স্বীকার করতে হবে। আর এগুলো কঠিন কিছু না, এগুলোর জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা বলতে রিসার্চ করতে হবে, গুগলে ঘাটাঘাটি করতে হবে, অন্যের কনসেপ্ট দেখতে হবে, এখানে যারা জেনারেট করতেছে এখানে তাদেরগুলো দেখতে হবে। এটা ওপেন করলেই বোঝা যায় যে কোনটার ভিতরে কি লেখা রয়েছে। ধরেন এটা ওপেন করলাম, এটার প্রম্পটটা দেখলে বুঝবো যে এটা কী লিখছে, নর্মালি বাস্কেটবল, আর বিশেষ কিছু না। কিন্তু কিছু কিছু জিনিস এটাকে কি বলে এর কনসেপ্টটা দেখলেই বুঝবেন। প্লাস এখানে কোন মডেলটা ব্যবহার করেছে এগুলো মাথার মধ্যে রেখে দিতে হবে, ঠিক আছে? যে দেখেন এবার কি করে দিল সে, জাস্ট মিনিমালিস্ট, ক্লিন অ্যান্ড মিনিমালিস্ট এবং সিম্পল করে দিছে। আর এই পাশে যে বললাম না যে আমরা এটার মাধ্যমে শিলইটি তৈরি করে নিতে পারি, ঠিক আছে? যে শিলইটি তৈরি করে দিয়েছে। এখন এখানে কিন্তু কালো স্তূপ নাই, মানে ক্রিয়েটিভিটি আছে কিছুটা। এটাকে আমরা যদি আরও হাই ডিটেলিং করে দেই তখন কিন্তু ভুলের পরিমাণ বেশি হবে। আর যদি ভুল না করে তাহলে তো আউটস্ট্যান্ডিং হবে। মানে ডিটেলিং হাই দেওয়া মানে কন্টেন্টটা আরও গুড কোয়ালিটিতে আনতেছে। কিন্তু ভয়টা থাকে আমাদের হচ্ছে যে সে ডিটেল করতে গিয়ে না জানি আরও লেয়ার ভাঙাচুরা তৈরি করে। তাই এটা অনেক সুন্দর হয়েছে। তো এই যে অনেকে ফাইল দিচ্ছেন শাটারস্টকে, ফাইল রিজেক্ট করতেছে, কেন করতেছে? কারণ আপনার তো একটা কালো স্তূপ হয়ে আছে, মানে পুরোটা একটা কালো স্তূপ। তো ওই ধরনের ফাইল আপাতত তারা নিচ্ছে না, আজ থেকে 3 বছর 2 বছর বা 1 বছর আগেও নিত, কিন্তু অলরেডি তাদের ওয়েবসাইটে ওগুলো হিউজ পরিমাণ আছে। তারা চাচ্ছে একটু এক্সট্রা কিছু, ক্রিয়েটিভ কিছু। যখন আমরা ক্রিয়েটিভ করতে গিয়ে হাই দিচ্ছি তখন আমার জুম করে দেখতে হবে লেয়ার নষ্ট করে ফেলছি কিনা। যদি নষ্ট না করে তাহলে গুড, ওইভাবে নেন। আর লেয়ার নষ্ট হয় জন্যই কিন্তু আমি লোয়ে দেই এবং মিডিয়ামে দিয়ে কাজ করতে বলি। এই ফাইলটা দেন, রিজেক্ট করবে না শাটারস্টকে, ঠিক আছে? এটা আর অল্টারনেটিভ একটা আছে এইটা। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় ডিটেল করতে গিয়ে নষ্ট করে ফেলতে পারে। তারপরে ওই যে গোফের বিষয়টা খুব একটা মিল করেনি, এটা স্বাভাবিকভাবে ধরে ফেলে যে এটা এআই দিয়ে বানাইছে, ধরলাম খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা যে এআই কন্টেন্ট এটা ধরা যাচ্ছে কেন বলেন তো? কারণ যদি কেউ ম্যানুয়ালি তৈরি করে ফাইলটা, নিশ্চয়ই সে গোফের এই প্রান্তটা এত চিকন, আবার এইদিকে গিয়ে এত মোটা হওয়ার কোনো যুক্তিই নেই। তাহলে এই দিক পর্যন্ত সেম শেপটা ওইভাবেই আসার কথা ছিল, তাই নয় কি? এইভাবেই তারা ডিডাক্ট করে যে এআই কন্টেন্ট। অনেক সময় চোখের ওই জায়গাটা গিয়ে দেখেন এ সার্কেল হওয়ার কথা ছিল না, হয়নি, এলিপস হওয়ার কথা ছিল, হয়নি। কিন্তু এইটুক ভুল খুব একটা নয়, অ্যাভয়েড করা যায়। কিন্তু তারপর হ্যাঁ বলেন। মাঝখানে থামালাম, বলছি ধরুন আমি সবকিছু কন্টেন্ট আমার ঠিক আছে, শুধু এই চোখটাতে সার্কেলটা ঠিক নেই, এটা কি ইলাস্ট্রেটরে গিয়ে আমি ঠিক করতে পারি? হ্যাঁ অবশ্যই পারেন। আচ্ছা একটু পরে আমি দেখাবো কিছু এই কিছু জিনিসটা ফাইলের। একটু দেখিয়ে দেবেন। আচ্ছা দেখাবো, একটু পরে আমি দেখাচ্ছি যে কিভাবে একটু ঠিকঠাক করতে পারি। আচ্ছা বুঝতে পেরেছেন এবার যে শুধু একটা কালো স্তূপ শিলইটি দিলাম, ওইটা একসময় চলেছে, আমি নিজেই ইউটিউবে ভিডিও দিয়েছি। তখন এআই ছিল না, তখন ওই শিলইটি বানানোটাও খুব কষ্টের কাজ ছিল। কিন্তু এখন তো এই যে এআই আসার ফলে ওই জায়গাটা অলরেডি মানুষ দখল করে ফেলেছে, যতটুকু ফাইল দেবার দিয়ে ফেলেছে অলরেডি, ঠিক আছে? আর যখন আপনারা আগে যে রাস্টার ইমেজ জেনারেট করে সেটাকে আবার ট্রেসিং করেন, তখন হয় কি এই যে কর্নারগুলো এই তীক্ষ্ণ থাকে না, ম্যানুয়ালি ট্রেসিং করলে তীক্ষ্ণতা থাকে না, এটা অনেকে খেয়াল করে না। যাদের থাকে তাদের ফাইল কোয়ালিটিটা ইমপ্রুভ, ওটা অ্যাকসেপ্ট করে, আর অনেকে করে না, ওগুলো রিজেক্ট করে। আচ্ছা আর কি গেল, এবার এখানেই আমরা আর কি করতে পারি একটু আসি। আমার শিলইটি দরকার নাই, এবার দিচ্ছে লাইন আর্ট দেবো। লাইন আর্ট শিলইটিই থাকবে কিন্তু লাইনের স্টাইলে, লাইন আর্ট। এই তো বললাম যদি আপনার দক্ষতা থাকে, আপনি যদি ভাষা বোঝেন, গ্রাফিক্সের ভাষা, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার খুব খাটাখাটি করতে হয় না।
আপনি এটার উপর পুরো পিএইচডি ডিগ্রি লাভ করতে পারেন। ব্যাপারটা এমন। কারণ ঘটনা আছে যে কিছু কিছু কথা একদম প্রথম অবস্থায় যদি ডিপলি বলি আপনাদের মাথার উপরে দিয়ে যাবে, বরং ফ্রিল্যান্সিংটা বা এই ডিজাইন কাজগুলো আনন্দের চাইতে আপনাকে বেশি প্যারা দিবে, যে ধর এটা কোথায় আসলাম, তাই না? এই কারণে ধীরে 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 আপনাদেরকে নলেজ দিচ্ছি বা সমৃদ্ধ করাচ্ছি, এবং আপনাদেরকে ওইভাবেই অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু তাড়াহুড়ো করা যাবে না। অন্যজনের ফাইল হয়েছে 5,000 20,000, ওইটা দেখে লাভ নাই তো আপনার। আপনি নিজেকে সমৃদ্ধ করেন, নিজেকে দক্ষ করেন। দেখেন এইটার কোয়ালিটিটা অসাধারণ, বুঝতে পেরেছেন? এই কোয়ালিটিটা এই দুটাকেও ছাড়িয়ে গিয়েছে। এখন যদি না বোঝেন আর কীভাবে বোঝাবো বলেন? এখানে দেখেন সব কিছু ঠিক আছে, এই গণ্ডগোল পাকায় ফেলছে, সো এটার জন্য ডিডাক্ট করবে যে এটা এআই, বাদ বাকি সব ঠিক ছিল। কিন্তু এটা তারপরও রিজেক্ট হওয়ার সম্ভাবনা কম, কিন্তু রিজেক্ট যদি করে এর জন্য আপনি আন্দোলন করতে পারবেন না বা তার সঙ্গে রাগারাগি করতে পারবেন না, ঠিক আছে? কারণ আপনার ভুলটা আপনাকে খুঁজে বের করতে হবে যে হ্যাঁ এটা আমার ভুল ছিল। দেখেন এটা চোখের সার্কেলটা এরভাবে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে স্কোয়ার শেপের মতো, কিন্তু এখানে অলমোস্ট গুড কোয়ালিটি, অলমোস্ট মানে 99% গুড অ্যান্ড প্রফেশনাল কোয়ালিটি, ঠিক আছে? এবার এটাতে দিয়ে রাখছে হাই, এবার এটাকে একটু যদি আমি কমিয়ে দেই মিডিয়াম অথবা লো, তখন কিন্তু আলাদা আর একটা কনসেপ্ট আসবে। তখনও যদি আমার ভ্যালু না পাই আমি, তাহলে আমি নিব না। আর যদি ভ্যালু পাই, লো দিয়েই আমি ফাইল দিব, লো কোয়ালিটি দিই। হাই মানেই হচ্ছে ডিটেইলিং, অর্থাৎ বেশি শেপ বা সূক্ষ্মভাবে ড্রয়িং করে, যেন এটা লো কোয়ালিটি, এখানে দাড়ি গোপ খুঁজে পাওয়া যাচ্ছে না ক্লিয়ারলি, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। একদম সেম প্রম্পট সেম রোবট দিলাম, কিন্তু শুধু ডিটেলিংয়ের কম বেশি। এখানে স্পষ্টভাবে কোথায় কী আছে সব ড্রয়িং করে দিয়েছে, কিন্তু এই জায়গাটা লো দেওয়ার ফলে এরকম আসছে। এটা কেবল আইকন বেস একদম, ঠিক আছে? আরও কতভাবে কমান্ড করতে চান বলেন, সেভাবেই যাবে। এটাকে আরেকটা দিচ্ছি, এই যে কনসেপ্টগুলো কোনটাকে কি ফাইল বলে, এইটা আপনাকে ডে বাই ডে মুখস্থ করতে হবে এবং ওই কনসেপ্টগুলোর সঙ্গে পরিচিতি রাখতে হবে ব্রেনকে। আজ এটাকে এবার দিচ্ছি কালারিং বুক, কালারিং বুক লাইনার। এতক্ষণ যতগুলো প্রম্পট দিলাম সবগুলোই ব্ল্যাক কালারের উপর বেস করে। আমি যদি এই কনসেপ্টটা নিয়ে গিয়ে এখানে অ্যাপ্লাই করি, এই কালার কোড সব সিলেক্ট করে, তখন কিন্তু হয়ে গেলো ভুল। আমরা একটা বাংলা ব্যাকরণ শিখতে গিয়ে শুনেছি না, গুরুচণ্ডালী দোষ, চলিত ভাষা বা সাধু ভাষা চলিত ভাষার সংমিশ্রণ হয়ে গেলে গুরুচণ্ডালী দোষ হয়। তা আপনার যদি গ্রাফিক্স ডিজাইন সেন্স খুব একটা ভালো না থাকে, তাহলে আপনি এই ভুলগুলো করতে পারেন। কারণ লাইন আর্ট, শিলইটি, তারপর কালারিং বুক, এগুলো ম্যাক্সিমামটাই হবে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে, এই টাইপ স্টাইলে, ঠিক আছে? কিন্তু এখানে কালারে যদি দেন হবে, ড্রয়িং করবে, কিন্তু ওইটা মানে যথোপযুক্ত না। আচ্ছা, এখানে কালারিং বুক দেওয়ার পরেও সে দিতে পারেনি, আমি বারবার বলতেছি, কিন্তু কালারিং বুক কনসেপ্ট মানে এটা না, এটা হচ্ছে লাইন আর্ট কনসেপ্ট, একদম স্পেশাল লাইন আর্ট কনসেপ্টও নয়, এটা শিলইটির লাইন আর্ট ভার্সন, ঠিক আছে? কিন্তু এটাকে যখন আমি একটু সরিয়ে নিয়ে এসে এক্স্যাক্টলি লাইন আর্ট রোবটটাই দিব, এটা তখন হলো সোনায় সোহাগা, মানে যাকে দিয়ে যে কাজ করানো, তখন সেটা আরও অ্যাপ্রোপ্রিয়েটলি করে দিল। কিন্তু এই ফাইলগুলো অ্যাপ্রুভ পাওয়ার মতো, মানে ওই রোবটটা দিয়েই কন্ট্রোল করা হয়েছে। কিন্তু যখন আমি লাইন আর্ট দিব, প্রকৃত অর্থে লাইন আর্ট বলতে যা বোঝায় এবার কিন্তু তাই দিবে সে এই কনসেপ্টে, কারণ এখানে রোবটটাই ওইটা স্পেশালি ডিরেক্ট করে দেয়া হয়েছে। লাইন আর্ট না, এটা কালারিং বুক। কালারিং বুকের জন্য স্পেশাল কোনো এখানে দেয়া নেই, কালারিং বুকের জন্য এখানে কোনো রোবট দেয়া নেই, এটা লাইন আর্টের জন্য। তো এবার কমা প্রম্পট তো ছিল কালারিং বুকের, ঠিক আছে? তো কালারিং বুক এই রকম হয়। তারপর এখানে কিছু মিসিং আছে, একটু মিডিয়াম দিলে আরও হয়তো বেটার কিছু দিতে পারতো। তাই আমি এটা দিয়ে এবার শুধু কালারিং বুকটা উঠায় দিয়ে লাইন আর্ট বিষয়টাই থাকবে, এবং শিলইটিটা শব্দটাও তুলে দেব। শিলইটি আর লাইন আর্ট সেম জিনিস হলেও দুটো ডিফারেন্ট। শিলইটি মানে হচ্ছে ব্ল্যাক স্তূপ, মানে ব্ল্যাক একটা শ্যাডো ছায়া, আর লাইন আর্ট মানে শুধু লাইন, যেটাকে স্কেচ বলি আমরা খানিকটা ওই রকম, অথবা আউটলাইন যেটাকে বলা হয়। জীবন ফ্যানটা অফ করে দিত, ঠান্ডা লাগছে তো। আচ্ছা, এই হচ্ছে লাইন আর্টের বিষয়গুলো।
আমি আপনাদেরকে আর একটু যদি প্র্যাকটিক্যাল দিই, এখানে তো রোবট জেনারেট করে দিচ্ছে, তার জন্য হয়তো বা এক্স্যাক্টলি অনেক সময় রেজাল্টটা আসতেছে না, কিন্তু আপনারা প্রত্যেকেই সার্চ করবেন লাইন আর্ট। আইকনটা উঠায় দিয়ে যদি দিতাম তখন আলাদা আসবে, ঠিক আছে? হেডটাকে উঠায় দিয়ে দিই তখন কিন্তু আলাদা আসবে, কারণ এক একটা এক এক কনসেপ্ট। আইকন এক জিনিস, পুরো কনসেপ্টটাই আলাদা জিনিস। এবার ক্যাট দিচ্ছে, সে কিন্তু পুরো কনসেপ্ট দিতেও পারে, অথবা র্যান্ডমলি যা খুশি দিবে, কিন্তু লাইন আর্টেই দিতে ট্রাই করবে। আমি তো তাকে বলি নাই যে ফুল বডি দেওয়া বা হেড দেওয়া অনলি, এটা কিচ্ছু বলিনি। সো সে র্যান্ডমলি দিবে ক্যাট, যাতে দেখলে মানুষ চেনে যে এটা ক্যাট এবং লাইন আর্ট। আচ্ছা, মাস্কট লোগো দেখছেন তো লোগোর কি খালি মাস্কটই লোগো হয়? আপনি যদি এই যে গ্রাফিক্সে আসেন, লোগো ডিজাইনে দেখেন যে হাজারটা লোগোর কনসেপ্ট আছে, কত প্রকারের লোগো হতে পারে, ঠিক আছে? এখানে আমরা যদি আসি কইতা গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো ডিজাইন আসলাম। আসার পরে এখানে কই দেয়া নাই, উপরে ছিল আগে লোগোর বিভাজনগুলো, আমি দেখাচ্ছি একটু পরেই। এখানে লোগো অপশন, তারপরে এখানে কয়েকটা পাবেন, মিনিমালিস্ট লোগো, মডার্ন লোগো, 3D লোগো, ভিনটেজ লোগো, কার্টুন লোগো, লেটারিং লোগো, আদার হ্যান্ড ড্রয়িং লোগো, সিগনেচার লোগো, ওয়াটার কালার লোগো, জিওমেট্রিক লোগো। এগুলো হচ্ছে লোগোর প্রকারভেদ। তারপরে এখানে দেখেন মাস্কট লোগোটার শব্দটাই নাই, আছে নাই। তারপর আরও অনেকগুলো আছে, যে নেগেটিভ স্পেস লোগো, গোল্ডেন রেশিও লোগো, আইকনিক লোগো, স্যাম্বলিক লোগো, তারপর আর কি যেন বলে, এই মতো মাথায় নেই। আচ্ছা, এবার দেখেন এই যে লাইনার এই কাজ করে দিছে। আচ্ছা, আমি যদি প্রত্যেকটা টপিকস দিয়ে আপনাদেরকে সার্চ করে দেখাই যে কালারিং বুক কী জিনিস, কালারিং বুক, কালারিং বুক বা কালারিং পেজ, কালারিং বুক, কনসেপ্টগুলো এরকম হবে লাইনারটার মতোই, কিন্তু কালার যাতে করা যায় এই কারণে প্রত্যেকটা অঞ্চলকে সেপারেট সেপারেট করা আছে। এগুলোকে বলা হচ্ছে কালারিং বুক। জাস্ট আউটলাইনগুলো করা থাকবে, বাচ্চারা যাতে ওই জায়গাগুলো দিয়ে কোথায় কোন কালার দিতে হয়, এটা একটা গেম ছোট বাচ্চাদের জন্য, মানে কালার প্র্যাকটিস করা, যে কোথায় কোন কালার দিতে হয়, এটা একটা বিষয়। আর স্পেশালি যদি লাইন আর্ট কনসেপ্টটা বুঝাই, সার্চ করবেন লাইন আর্ট মানে হচ্ছে লাইন টেনে, সেটা এক লাইনও হতে পারে, পুরো লাইনও হতে পারে। এগুলো হচ্ছে ক্রিয়েটিভ লাইন বলে, সিঙ্গেল লাইন, ঠিক আছে? এগুলো এটাও হতে পারে, অর্থাৎ লাইন মানে লাইনে, এগুলো ক্রিয়েটিভ লাইন আর্ট। মানে লাইন আর্ট বলতে ম্যাক্সিমাম এই ধরনের ক্রিয়েটিভ রেজাল্টগুলোই পাবেন, কিন্তু ওটাই শেষ না, এটাও একটা লাইন আর্ট। এক লাইনই শুরু করে শেষ করতে হয় এমনটাও না, ওগুলো জাস্ট এক একজন এক এক ক্রিয়েটিভিটি দেখাইছে। আচ্ছা, তারপরে শিলইটি মানেই হচ্ছে শুধু একটা ছায়া, শিলইটি আর বা শিলইটি, শিলইটির অল্টারনেটিভ শব্দ হচ্ছে ইসোলেটেড, এরকম কিছু। শিলইটি মানেই হচ্ছে ছায়া, একটা ছায়া দেখেই বোঝা যাচ্ছে একটা মেয়ে মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ টুক কোনো কিছুই দেখা যাচ্ছে না। শিলইটির অর্থটাই মূলত ওই রকম, ঠিক আছে? কিন্তু আমরা এখানে নতুনভাবে এখানে এসে শিলইটির আরও কতগুলো ভার্সন আমরা নিজেরাও বের করে ফেললাম, যে যে শিলইটি পুরো ব্ল্যাক না করে একটু বোঝার মতো করে করা হয়েছে। সো এটাকে শিলইটি বলে না, এটাকে এক কালার কালো হলেই যে শিলইটি হবে না, এটাকে বলা হয় ভেক্টর আর্ট, শিলইটি স্টাইলে ভেক্টর আর্ট। ওকে দাদা, হ্যাঁ দিদি বলেন। আপনি ওই যে সিঙ্গেল লাইন আর্টের কথা বললেন না, ওইটা কি করা যাবে রিক্রাফটে? হ্যাঁ এক করা লাইন যাবে, কিন্তু ওগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ অত ক্রিয়েটিভ এখনো হয়নি, বুঝছেন? আর ওটার জন্য স্পেশালি একটা বানিয়েছে এআই, তারা হচ্ছে কিটল, কিন্তু তাদেরটাও আমি ট্রাই করেছি, কোয়ালিটি এখনও সেই পুরো দিতে পারেনি, দেখি তো। আর এটা টোটালি পেইড, এখানে ফ্রি ব্যবহার করার কোনো সুযোগই নেই। যে ভেক্টরের মধ্যে এখানে তারা বেশ কয়েকটি রোবট দিছে, 1 2 3, এখানে আর কোথায়, এগুলো ভেক্টর স্টাইল, এগুলো হচ্ছে রাস্টার। আচ্ছা, এখানে কি এটা কার্টুন, এটা এমবেড,
ভেক্টর, এই যেটা লাইন আর্ট, কিন্তু ওয়ান লাইন না। আচ্ছা দেখি, একে লিখে দিচ্ছি সিঙ্গেল লাইন আর্ট স্টাইল এ কিউট ফিমেল ফেস ইন সিঙ্গেল লাইনার স্টাইল। দেখি বানাইতে পারে কিনা। জীবন গরম লাগলে তোমার দিকে ফ্যানটা নেও, চালাই নাও। বুঝছেন, এখানে এইরকম পারে না, সিঙ্গেল লাইন দিতে পারে না, ডিটেলস ড্রয়িং দিয়ে দিচ্ছে। আচ্ছা এর আর একটা পুরাতন ভার্সন আছে, ওইটাতে দেখে আছে কিনা, টুরবো অ্যাডভান্স এই যেটা আছে লাইনার, দেখছেন ওই সিঙ্গেল লাইনের বিষয়টা জেনারেট করে পারে কিনা। আচ্ছা দিদি দেখছেন? হ্যাঁ দাদা, এইটা কিছুটা তাহলে এইটা টাকা দিয়ে এটা কিনে চালান, এটা ফ্রি ব্যবহার করা যায় না। কিনা আছে দাদা। এটা অলমোস্ট আপনি যে কোয়ালিটিতে চাচ্ছেন দিচ্ছে। দাদা এইগুলো চলে খুব। এটা কেনা আছে? হ্যাঁ। তাহলে তো ভালোই, তো ব্যবহার করেন। আচ্ছা গেলাম, তাই না? তারপর আর কি বুঝাইতে চাইছিলাম, লোগোর তো বললাম, লোগোর অনেক ভেরিয়েশন আছে। হ্যাঁ, ওই ভেরিয়েশনে কাজ করবেন। এবার আসি কালারিং বুক, তো দেখলেন কোথায় দেখাইলাম, কিন্তু এখান থেকে কালারিং আসতেছে না। সো জাস্ট একটা কনসেপ্টের উপরই কতগুলো প্রসেস দেখালাম। এবার যদি আসি যে কাওয়াই, কোথায় কাওয়াই, এটা কার্টুনের যখন দিলাম এটা একদম টম অ্যান্ড জেরির প্রসেস আসলো। এই কারণে এটা আসলে মার্কেট প্লেস নিতে চাইবে না। এই ধরনের ফাইলগুলো ভালো, কিন্তু এগুলো মার্কেট প্লেস নিতে চায় না। আর লো ডিটেলস দিয়ে দিলে একটু কোয়ালিটি ভালো, কিন্তু মার্কেট নিতে চায় না। কিন্তু এটা ক্যাডের পরিবর্তে যদি আমি পান্ডা দিই, তখন কিন্তু মার্কেট প্লেস নেওয়ার একটা সম্ভাবনা আছে। দিলাম। আর এটা হচ্ছে কাওয়াই, আচ্ছা না? এখন এই কাওয়াইটা ভালো, এটা রিজেক্টের পরিমাণ কম, কিন্তু প্রেজেন্টেশন, ওই যে বারবার বললাম যে প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এটার আমরা একটা নতুন করে নিয়ে আমরা নর্মাল ক্যাড না দিয়ে কনসেপ্টটা একটু সুন্দর করে দিব। ক্যাড হেড উইথ ক্রিসমাস থিম, আরও যদি আমরা যুক্ত করব পরে, থিমটাকে পরে কালারটা সিলেক্ট করে দিই ক্রিসমাসের, এবং এটাকে ওয়াইড ভার্সন করে দিই 3:2 দিয়ে জেনারেট দিলাম। এই যে পান্ডাটা, এই পান্ডাটা অ্যাকসেপ্ট করার সম্ভাবনা আছে শাটার স্টপ, ঠিক আছে? কিন্তু ওই বিড়ালটা দেখলেই ভয় পাবে। দাদা পিছনের ব্যাকগ্রাউন্ড কি এরকম রেখে দেবো নাকি? না, ব্যাকগ্রাউন্ড সবসময় হোয়াইট রাখার ট্রাই করবেন, হোয়াইট ইজ গুড। দাদা কালারিং পেজের জন্য একটা কালার আর একটা মানে লাইন আর্ট হবে, এটা কি করা সম্ভব? হ্যাঁ, ওটা ম্যানুয়ালি আপনাকে রেডি করতে হবে। ম্যানুয়ালি কিভাবে রেডি করতে হয় দেখাচ্ছি। আচ্ছা এখানে আমার পুরো আর্টবোর্ডটা খেয়ে ফেলছে। ভালো হলেও অনেক সময় আমরা যে স্পেস না থাকার কারণে, প্রেজেন্টেশন না থাকার কারণে এটা চলবে না, ঠিক আছে? আচ্ছা তারপরও কনসেপ্টটা গুলায় ফেলছে, যে ক্রিসমাস ডে সে করলো, পাতা ফুলগুলো সে একদম পিছনে হারিয়ে গেছে। তা আমি এটাকে আরও ভালো করার জন্য যেটা করতে পারি, আচ্ছা এখানে মিডিয়াম বা লো দিলাম। আচ্ছা ক্যাড হেড না দিয়ে ডিরেক্টলি ক্যাড দিলাম। আরও কিছু প্রম্পট যুক্ত করব, খালি শুধু ক্রিসমাস থিম দিলেই যে ক্রিসমাস ফিল আনবে এমনটা না। এবার দিচ্ছি এ ক্যাট, সামনে দিয়ে দিচ্ছি এ কিউট ক্যাট উইথ কি দেব, উইথ দেব সান্তা হেড, সান্তা বানানটা রং দেখাচ্ছে, সান্তা হেড অ্যান্ড স্কার্ফ বানান কি আমি জানি না, এটা স্কার্ফ
এবার দেখবেন কনসেপ্টের অবস্থা কী হয়। এই হচ্ছে কনসেপ্ট। এখন জুম করে দেখব কোথাও ট্রাবল আছে কিনা লেয়ারের। অলমোস্ট গুড। এখন আমাদের দিদি একটা প্রশ্ন করেছেন যে কালারিং বুকের জন্য কাজ করতে চাই, কারণ কালারিং বুকের ডিমান্ড খুব, বুঝছেন? এখন ডিমান্ড তো খুব, কিন্তু ওইটাকে কালারিং যাতে বাচ্চাদের করতে সুবিধা হয়, নর্মালি যদি আউটলাইন দিয়ে দেই কালারিং বুকের, তাহলে ওই ধরনের বই ভালো, কিন্তু বাচ্চাদের কঠিন হয়। ছোটো ছোটো বাচ্চা, তারা কেমনে জানে যে কোথায় কোন কালার হয়, যাতে সে একটা আইডিয়া পায়, দেখে দেখে প্র্যাকটিস করে, তাই না? কালারিং পেজ এগুলো। তো এটার যদি অরিজিনাল ভার্সনটা পাশে রাখতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের সুবিধা হবে এবং বাবা মারা তখন ওই বইটা বেশি কিনবে। তাহলে ওইটা করার জন্য এইটাকেই কি প্রসেস করা হয় দেখাচ্ছি। আপনি অরিজিনালটাও নেবেন, এটা নিয়ে এটার একটা কালারিং ভার্সন নেবেন, এদিকে ডুপ্লিকেট করলাম, অথবা আপনি যখন পেজ যেভাবে জেনারেট করুন সেভাবে। আচ্ছা, একটু আগে এটা দেখছিলেন না, একটা বানাইছিল, কি অবস্থা, খারাপ করে ফেলছিল, পুরো আর্টবোর্ডটা নিয়ে নিছিল। কিন্তু এবার দেখেন আর্টবোর্ডটা ক্লিন কিনা, প্রেজেন্টেশন মানে একদম পারফেক্ট, সেফ এরিয়া, সব কিছু, এভরিথিং গুড। আচ্ছা, এখন মনে করেন বাচ্চারা এটা দেখবে, দেখে এটাকে কালার করবে, কালার প্র্যাকটিস। তাহলে এটাকে আমরা জাস্ট এখানে ধরে, এখানে অপশনটা ছিল এইখানে, কিন্তু অপশনটা তারা অলমোস্ট সরায় ফেলছে আপডেট করার কারণে। তো তারপর অপশনটা এখন পাওয়া যায় এখানে, নাম্বার অফ কালার, কতগুলো কালারে রাখতে চাই। তা আমাদের কোনো কালার রাখা যাবে না। কালারিং বুক মানেই হচ্ছে কালার শূন্য পরিস্থিতিতে আনতে হবে। তো এই পর্যন্ত আনলে আমি এই কনসেপ্টে দাঁড়াইতে পারতেছি, আর যাওয়া যাচ্ছে না। তো এখানেই এটা হচ্ছে কালারিং বুকের উদাহরণ, ঠিক আছে? তাহলে বাচ্চারা এটা দেখে দেখে এটার উপর কালার করবে। তারপর যদি স্কার্ফটা খুব সুন্দর করে আউটলাইন থাকতো এরকম, তাহলে কিন্তু আরও বেটার হতো, কিন্তু স্কার্ফটা সে পায়নি দিতে, ঠিক আছে? আচ্ছা, একবার কিন্তু করার পর আন্ডু আর হবে না, রিডু হয় না। তাই ব্যাগে চলে যাই। তবে আর একটা টেকনিক আছে, ওই টেকনিকটা আমি দেখাচ্ছি। অনেক সময় এই মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়তে পারেন, যারে তাহলে এটাতে ব্ল্যাকের উপর তো সবুজ কালার নেবেই না, তাই না? তখন কি করব? তো কিছু কিছু কন্ডিশনে আপনি একটা সলিউশন পেতে পারেন, সব ক্ষেত্রেই যে অ্যাপ্লাই হবে এমনটা না। এটা ধরলাম কালার কমাইতে থাকবো, কোথায় এসে ঠেকি সেখানে দাঁড়াবো, এইখানে আরও দাদা, কমাইতে হবে। হ্যাঁ বলেন নয়নদা। আমি এই মাসকট লোগোগুলো এই মুহূর্তে জেনারেট করছি, মারাত্মক দিচ্ছে। হ্যাঁ, তাহলে এতদিন কেন দাদা করেন নাই? আচ্ছা, এই জায়গায় থেকে আমরা কালারটাকে আর ব্যালেন্স করতে পারতেছি না, নো ওয়ে এটাতে। আর অন্য সময় হয়তো কি আমি ধরে এক্স্যাক্টলি এই ব্ল্যাক কালারটাকে ট্রান্সফার করে আমি হোয়াইট কালার রূপান্তর করতাম, ঠিক আছে? আর আপনারা যারা করতে চান, কি করতে চান বলেন তো? এই অবস্থাতেই যারা ইলাস্ট্রেটরে নিয়ে যে এটাকে কালারিং বুক বানাতে চান, আমি জাস্ট এটা অরিজিনালটা ডাউনলোড করব। দুই প্রসেসে এখানে এটা করে নিতে পারেন, এখানে সর্বোচ্চ এত দূর পর্যন্ত আসা যাচ্ছে, আর যাচ্ছে না। আচ্ছা, এবার এটার আর একটা যদি ভেরিয়েশন এভাবে নেই, যে ক্যাট তো গেল, এবার আসি ডগ। কালারিং বুক যাদের বানানোর ইচ্ছা, ডগ। আর এটা কিন্তু অ্যাটাচ করতে হবে ইলাস্ট্রেটরে, এখানে কিন্তু অ্যাটাচড হয় না। এখন ঘটনা, মাসকট লোগো তো বানাচ্ছেন, মাসকট লোগোকে যত ডিটেলস বাড়ায় দিব সেটা কিন্তু আরও দুর্দান্ত হবে। কিন্তু দুর্দান্ত করতে গেলে যে আবার এখানে ফল্ট লেয়ার থাকে, সেই ফল্ট লেয়ারগুলো আমাদেরকে রাখা যাবে না, ওটা সংশোধন করে দিতে হবে, অথবা অন্য কিছু আমি দিচ্ছি এখানে। বলছো এটা লোতে দেব না মিডিয়াম দিলে আরো ভালো হবে? হ্যাঁ দেন, যেটাতে বেটার আসবে। মাসকট লোগো এখানে সামনে দিলাম হচ্ছে বুল কাউ উইথ, যদি লোগো ডিজাইন না করে থাকেন কখনো এগুলো আসবে না মাথায়। বুল কাউ উইথ আমেরিকান ফুটবল, দেখে যৌথ মিশ্রণ করা, একটা সিঙ্গেল কন্টেন্টকে
আপনার কনসেপ্ট কম্বিনেশন করা এবং ডিটেলিংটা বাড়ায় দিলাম। আচ্ছা, ওই পাশে আমরা ডগের কালারিং নিছি, তাই না? নিলাম, ওকে। কিন্তু এদের এই কালারিং অপশনটা একটু আপডেট করে একটু ঝামেলাই করছে। দেখেন এই কন্টেন্টটা কিন্তু রিজেক্ট হবে, এইটা রিজেক্ট হইতো না, কিন্তু এই অবস্থায় দিলে এটাও অনেক সুন্দর, কিন্তু এটা রিজেক্ট হওয়ার চান্স আছে, কারণ এই যে কালারের সংমিশ্রণটা একটু ডিফারেন্ট করছে। অনেক সময় এই কারণেও রিজেক্ট করতে পারে, কিন্তু তারপরেও একটা চান্স কম আছে। ডুপ্লিকেট ফর্ম নিলাম, কালার কমায় দেই, দেখি, দিলাম। মানে আমি এক্স্যাক্টলি এই কালারটা খুঁজে পাচ্ছি না, এখানে অপশন ছিল আগে প্রত্যেকটা কালার সেপারেটলি। ধরেন এই যে এই কালারটাকে আমি চেঞ্জ করে ক্লিক করে এটাকে হোয়াইট করে দিলাম, তাহলে ইয়েলোটাকেও ধরে আমি হোয়াইট করে দিলাম, তাহলে বাদ বাকি অটোমেটিকলি আমার ওই আউটলাইনগুলো থেকে গেল, তাই না? এটা ছিল, কিন্তু এখন কেন জানি ওই পুরো সেটটাকে খুঁজে পাচ্ছি না, যার কারণে এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা। সুন্দর করে যাইতো এইভাবে যদি কালারিং বুকের ফাইল দেন ধরে ধরে একদম সূক্ষ্ম লাইন, এখানে কিন্তু এই কাজটা শুধুমাত্র কাওয়াই দ্বারা সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। কার্টুন মডেলটা ব্যবহার করেও সম্ভব, কিন্তু কার্টুন মডেলও গিয়ে অনেক জায়গায় আর এটা সলিউশন দিতে পারে না, কিন্তু কাওয়াইয়ে একমাত্র এই সলিউশনটা দিতে পারে আউটলাইনের। মানে সুন্দর কাওয়াইয়ে প্রত্যেকটা কন্টেন্ট সে আউটলাইন ব্যালেন্স করেই ডিজাইন করে। আচ্ছা, এই যে দিল হচ্ছে এরকম ফুটবলার প্লাস লোগো। এবার হোয়াইট ব্যাকগ্রাউন্ড না, এখানে দিতে হবে ইন এ শিল্ড। শিল্ড বানান কেমন লেখে? মানে একটা যে কি বলে এই যে শেল্ডগুলো, হ্যাঁ বানান ঠিক আছে। এইটা যখন এটা দিব তখন কনসেপ্টটা আরও সুন্দর আসবে। এটা কোথায়? ইন শিল্ড অথবা ব্যাস বলে দিলাম। এটাকে আরও কম্বিনেশন চাইলে ফাইবারের জন্য লোগো এখানেই রেডি করা যাবে। লেটারিং আর এই অ্যাডভান্স ক্লাসগুলোর জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে, তাড়াহুড়ো করাই যাবে না, কারণ এখন এগুলো শেখাইলে কন্ট্রোলে করতে পারবেন না, এলোমেলো করে ফেলবেন। লেটারিং হচ্ছে বুল ক্লাব, মানে ফুল অ্যান্ড ফাইনাল লোগোটাও এখানে একে দ্বারা তৈরি করা সম্ভব। দেখেন এটার কিন্তু মানে কনসেপ্টটা এখন আউটস্ট্যান্ডিং, যদিও ওখানে বাস্কেটবলটা বা ফুটবলটা মিসিং করছে। দিছে কিন্তু টেক্সটটা দেয় নাই, দিতে পারে নাই। এন্ড দেখি এবার এগুলো যদি জুম করা হয় না, দেখবেন যে লেয়ারও সেই অসাধারণ আছে, কিন্তু আপনারা যদি না বোঝেন এই যে কিছু কিছু জায়গায় সমস্যা। ধরেন এইটাকে আমরা সলভ করব, নিয়ে যাই। আর কি যেন নিলাম একটা, ওইটা আচ্ছা ইলাস্ট্রেটর ওপেন করছি। এখন ইলাস্ট্রেটরে হালকা কিছু কাজ এই যে দেখেন, ঠিক আছে, একদম পুরো লোগো রেডি করে দিবে। ধরেন এইটাও আমরা রেডি করব, কিন্তু মনে রাখবেন আপনারা মাইক্রোস্টকে কখনোই টেক্সট সহকারে দিতে পারেন না, এখানে দিতে হয় ইয়োর লোগো নেম, এইটাই। এই জন্য টেক্সট পরিহার করবেন, নাহলে কিন্তু ওগুলো রিজেক্ট করবে লেখার জন্যই। ইলাস্ট্রেটর ওপেন। ইলাস্ট্রেটরের রিকোয়ারমেন্টগুলো ছিল কিছু, কি ছিল? যে ইলাস্ট্রেটর হালকা টুকিটাকি কাজগুলো আমরা কিভাবে করতে পারি, একটা নিলাম। আর বাকি দুটো যে ডাউনলোড করলাম ওই দুটো কোথায় গেল? আচ্ছা, এই ধরনের কনসেপ্টের জন্য পুরো বাহির করে নিয়ে আসতে হবে সবগুলোকে। নিয়ে আসলে ব্যাকগ্রাউন্ডটা সরিয়ে ফেলতে পারেন,
ঠিক আছে। তারপরে এই লেটারগুলো এখান থেকে সরিয়ে ফেলো। ক্লায়েন্টের জন্য হলে তো এই অবস্থায় আমরা ঠিকঠাক করে দিতে পারি, কিন্তু মাইক্রো স্টক বা স্টক সাইটের জন্য আমাদের এগুলো দেয়া যাবে না। এখানে আমাদের লিখিয়ে দিতে হবে লোগো নেম, অথবা নেম অনলি দিয়ে রাখেন, সামনে দিয়ে লোগো নেম অথবা কোম্পানি নেম। এখানে যে ফন্টটা ব্যবহার করতেছি সেটাও কপিরাইট ফ্রি ফন্ট কিনা এটাও আমাদের শিওর থাকতে হবে। বুঝতে পারছেন? আর এখানে দিলাম স্লোগান, টেক্সটটা হবে স্লোগান। স্লোগান বা ট্যাগ লাইন বলে। ট্যাগ লাইন এবং স্লোগান সবসময় লোগো অপেক্ষা ছোট্ট হবে। একই জিনিস আপনারাও করবেন, আপনাদেরটা দেখবেন যে সৌন্দর্যের মিসিং আছে। আর আমরা যারা প্রফেশনাল একটু আগে থেকে কাজ করি সেখানে অবশ্যই একটু কম বেশি হবে, তাই না? তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, এগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে, গবেষণা করতে হবে, বুঝতে হবে কোনটা কিভাবে কাজ হয়। এই তো এগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক্সের বিষয়। আচ্ছা, এবার আসি, আমরা কি যেন একটা ঠিক করতে চাইলাম। ধরেন আমার এইটা লেয়ার এখানে ভুল করে এই কালার হয়েছে, এটা হলে বেটার হতো, তাই না? তো আমরা এটাকে সবগুলোকে এদিকে নিয়ে যাই, সরিয়ে নিয়ে যাই ফাঁকা জায়গায়, এটাকে ডিলিট করে দিব, দিয়ে এখানে সবগুলো সিলেক্ট করব, যে ট্রিম করব। এখানে পাথ ফাইন্ডার আছে টুলসটা, অথবা উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার কোথায়, যে পাথ ফাইন্ডার ক্লিক করলে এই টুলসটা বের হয়ে আসে। এখান থেকে আমরা ট্রিম করে দেব, ট্রিম দেওয়ার পর এভাবে ধরলাম সিলেক্ট করে। এখানে একটা শেপ বোল্ডের টুল আছে, এখানে ধরে জাস্ট এইটা আর এইটা দুটাকে অ্যাডজাস্ট করে দিলাম, একটা লেয়ারে রূপান্তর হইল। ঠিক আছে, এইটাকে আর এইটাকে একটা লেয়ারে রূপান্তর হইল। ভেক্টর ফাইল যেহেতু মানুষ চাইলে সূক্ষ্মভাবে সবগুলো চেক করতে পারে। তাহলে দেখেন দুটা কালার কিন্তু সেম হলো, কিন্তু একটু আগে দুটা সেম ছিল না, ছিল কি ডিফারেন্ট কালার ছিল। ঠিক আছে, তো যদি আমরা ওই কালারটাই রাখতেছি সাদা না করে, তাহলে কি করবো, আনগ্রুপ করবো। সবগুলো কিন্তু গ্রুপ অবস্থায় আছে, যখন ট্রিম করি গ্রুপ হয়ে যায়, আনগ্রুপ। তখন একটা একটা করে ধরে এভাবে সেপারেট করা যায়, এই ফাইলগুলো লেয়ারগুলো সরানো যায়। আর যখন গ্রুপ থাকে তখন একটা টানলে সবগুলোই যায়। ঠিক আছে, তা আনগ্রুপ এটা করে নিলাম, নেওয়ার পর আমি এইটা এভাবে ধরলাম, ধরে এখান থেকে শেপ বোল্ডার দিয়েও কাজটা করতে পারি, অথবা এখানে এই যে মার্জ করে দিলেও হবে। ঠিক আছে, কম্বাইন করা যায়। তো এটা তো কী করলাম, এভাবে ধরে এখানে ক্লিক করে করতে পারি। এটা তো শেপ বোল্ডার দিয়ে দেখালাম, জয়েন হয়ে গেল, এটা দিই এইটা হয়ে গেল। এখন এইটার কালার আর এইটার কালার ম্যাচ নাই, তাহলে এটা সিলেক্ট করাই আছে এই লেয়ার অংশটুকু, জাস্ট আইডি অফার দিয়ে এখান থেকে কালারটা পিক করে নিলাম, হয়ে গেল। এই আবার কিছু কিছু জায়গায় গিয়ে সমস্যা হতে পারে, ধরেন এই জায়গাটা, এই কর্নারটা কেমন, এটা সূক্ষ্মভাবে দিক দিয়ে লাগার কথা ছিল, লাগেনি। তাহলে এটাকে আমরা ঠিক করব, ডিরেক্ট সিলেকশন টুল এসে এই অ্যারোটা বা অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা আরও উঠায় দেব, অথবা এটাকে আরও ওদিকে সরায় দেব, এভাবে দিব, কোন জায়গায় যে মিলে যায় সেইভাবে দেব, এদিকে এটাকে সরিয়ে দেব। ঠিক আছে, এখানে লেয়ার যদি না বোঝেন তাহলে মুশকিল আছে। আচ্ছা, এখন এটা নিচ দিয়ে গেছে লেয়ারটা, তাহলে এইটা আর এই দুটা সিলেক্ট করব, করে আমি জাস্ট এখানে শেপ বোল্ডার দিয়ে আমি এটাকে একটা লেয়ার বানাইলাম। ঠিক আছে, ওকে। কারণ এটার কি কালার ছিল, এটার কালার ছিল এই কালারটা, তাহলে এটাকে দিয়ে দিই এই কালারটা। গ্রুপ আছে এখানে, আনগ্রুপ করে নিই আগে, আনগ্রুপ,
আরে গ্রুপ আনগ্রুপ, হ্যাঁ এইটা এই কালার হয়ে গেল। আর এইটা দেখেন অলরেডি এটা ছিল, যার কারণে এটাকে ঠিক করার দরকার নেই এই কর্নারটুকু, কিন্তু এই কর্নারটা ওইরকম ছিল না, তার জন্য ঠিক করে নিয়েছি। ঠিক আছে, আর কি কি যেন ফাইল আমি একটু দেখাইতে চাইলাম। এটা কালারিং কন্টেন্টের ক্ষেত্রে ধরেন এটাকে আগে ডাউনলোড করে নিলাম। দাদা হ্যাঁ বলেন। বলছি ওই এই ছবিটার বাম চোখে যেটা আছে সেটা যদি আমি ঘুরিয়ে ডান চোখে নিয়ে এক্স্যাক্টলি যেতে ওটা চাই, করবেন, ওটাই ভালো, উত্তম। একবার করে দেখান, মানে আমি আচ্ছা ঠিক দেখাচ্ছি, বুঝতে পারি না রোটেট আচ্ছা করাটা। দেখাচ্ছি। আচ্ছা এই কনসেপ্টটা তো আমাদের অরিজিনাল থাকবে, এটাকে আমরা যখন লাইন আর্টে নিয়ে আসবো, ওখানে যদি চান রিক্রাফটের ভিতরেই যে সূত্রটা দেখালাম, প্রসেসটা, টেকনিকটা, ওটা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি ওখানে ঝামেলায় পড়তেছেন তাহলে এইদিকে নিয়ে আসবেন, এখানে একটু নিয়ে আসবেন ডুপ্লিকেট। এই কন্টেন্টটার সবগুলো ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম আপাতত নিরাপত্তার জন্য, যাতে লেয়ার হারিয়ে না যায়। আর এখানে এসে আমরা সবগুলো সিলেক্ট করে দিয়ে আমরা কি করব, ট্রিম করে দিব। ট্রিম হয়ে গিয়েছে, ওকে। দেন এবার এসে আমরা এখান থেকে ম্যাজিক 1-এর টুল আছে, ধরে সাদা জায়গায় ক্লিক দেব, যত সাদা গেল উড়ে, ঠিক আছে। তারপরে এবার ব্ল্যাক যেখানে আছে ব্ল্যাকে ক্লিক দিলাম, যত ব্ল্যাক সব আছে। তো এবার কি করব, ব্ল্যাকে সিলেক্ট করার আগে আমি এটাকে গ্রুপ অবস্থায় আনগ্রুপ করে নেই, আনগ্রুপ। তো এখান থেকে এবার ম্যাজিক 1-এর থেকে ব্ল্যাকে ক্লিক দিলাম, দিয়ে এটা ধরে এটা সিলেকশন টুলের সাহায্যে শুধু ব্ল্যাক পার্টটাকে এখান থেকে সরিয়ে এদিকে নিয়ে আসব, ঠিক আছে। আর যেখানে ট্রিম করলেও এর নিচে একটা আরও শেপ ছিল, তাই আরেকবার দেখি ট্রিম করা ট্রাই করি। ট্রিম, কারণটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট কালার আছে, এই যে লেয়ারটা উপরে একটা কালার, নিচে লাইট কালার অরেঞ্জের বা ইয়েলো। দেখি এবার ট্রিম হয়েছে কিনা। ট্রিমের অর্থ হচ্ছে যে নিচে কোনো লেয়ার লুকিয়ে থাকবে না, কিন্তু এর লুকিয়ে থাকতেইছে, বুঝছেন, এরকম বদমেশ সেটা। তো ওকে, এই দুটোকে ডিলিট করে দিই। লাইন আর্ট মানেই হচ্ছে শুধু লাইন থাকবে আর কিচ্ছু থাকবে না। তো এবার ব্ল্যাক এখানে ক্লিক দিলাম, দিয়ে এই সিলেকশন টুলের সাহায্যে সরিয়ে নিয়ে গেলাম, আর এগুলোর দরকার নেই আমার, ডিলিট। তাহলে আমি যে ফ্রেমটা আউটলাইনটা এটা পেয়ে গেলাম, জাস্ট Ctrl+G গ্রুপ করে রাখলাম, হারিয়ে যাবে না। তখন আমরা এরকম একটা আর্টবোর্ড নেব A4 সাইজের, যেভাবে আপনি সাজাতে চান সেরকম একটা নেবেন, ব্যাস। তাহলে অরিজিনাল রিয়েল কন্টেন্টটা কোনটা, এটা। এখানে Ctrl+Alt+2 দিলে এবার আনলক হবে, তাহলে এটাকে ধরা যাবে, আদারওয়াইজ ধরা যাবে না। এটা ডিলিট, আর এটাকে গ্রুপ Ctrl+G। তো বাচ্চাদেরকে উদাহরণ যে এটা তোমরা দেখবা আর নিচেরটা ড্রয়িং কালার করবা। এই ধরনের ফাইলগুলো মার্কেটে যথেষ্ট ভ্যালু, কালারিং বুকের এটা হলো স্টাইল। এইভাবে করতে পারলে দেখবেন ম্যাক্সিমাম ফাইলই আপনার অ্যাপ্রুভ করবে। লাইন আর্ট ফাইল এমনিতেও অ্যাপ্রুভ করে, কালারিং বুক এমনিতেও অ্যাপ্রুভ করে, অরিজিনালটা ছাড়াও, যদি আপনি সেটাকে সেইভাবে প্রেজেন্ট করতে পারেন। দাদা এটা সাইজ কত নেব? সাইজ ডাজেন্ট ম্যাটার, আমি বলেছি যে আমাদের মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট মিলাইতে গেলে আমাদের 4000 একটা বাহু থাকতে হবে, হ্যাঁ, অথবা স্কোয়ার সাইজ 4000 অথবা 4000 গুণন কি বলা হয়েছে 2663। 2663। আপনি ওইটাও করতে পারেন। তো এদিকটা এবার 3 দিয়ে দিবেন, আমি দেখাচ্ছি। আচ্ছা শেপ নিলাম একটা, আমি তাহলে উপরেরটাই দিচ্ছি। এবার এইটার জন্য আমার এই পাশেই লাগতেছে লম্বা লম্বি, তাই না? তাহলে উপরেই দিচ্ছি 6363, আর নিচেরটা দিয়ে দেবো হচ্ছে হাইটটাই দেবো এবার 4000, মানে ঘুরাই নিলাম, ঠিক আছে। এটার কালারটা হবে হোয়াইট। আর আর্টবোর্ড এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রাখিনি, ট্রান্সপারেন্ট, কিন্তু এটা করলে অনেক মার্কেট রিজেক্ট করে দেয়, যার কারণে এই দুটোকে এভাবে এখান থেকে নিচ্ছি, Ctrl+G দিয়ে গ্রুপ করে রাখলাম, এইদিকে নিয়ে আসবো। এটা যেহেতু একটা জাস্ট শেপ, এটা নট এ আর্টবোর্ড, তো এটাকে নিচে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক আসলো। এখন এটা যদি শুধু সেভ হয়, এইভাবে সেভ করলে তো ফাইলটা কাজ করবে না। এই আর্টবোর্ডটাকে ডিলিট করতে হবে, এটাকে রাখতে হবে এই সেম পরিমাণ আর্টবোর্ড। যদি না হয় আবার শাটার স্টকে এটা ফাইল অ্যাপ্রুভই করবে না, মানে আপলোডই হবে না। তো আর্টবোর্ড দিয়ে জাস্ট এটার উপর একটা ক্লিক দেবো, আর্টবোর্ড টুল দিয়ে এই শেপটা ক্লিক দিলেই অটোমেটিক আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে। তাহলে এই এক্সট্রা আর্টবোর্ডটা আমার লাগবে না, ডিলিট গেল। এখন কন্টেন্ট
এই শেপটা যেন বাহিরে না আসে, নড়াচড়া না হয়। এটাকে এইভাবে সবগুলো সিলেক্ট করলাম, কিন্তু এটাও সিলেক্ট হয়ে গেছে। সো এটাকে শিফট চেপে এটা ধরলাম আনসিলেক্ট বা ডিসিলেক্ট, এটার কন্টেন্টটা এভাবে বড় করে নিব। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাহলে অ্যালাইনমেন্ট সেন্টারে থাকলো। গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করে রেখে দিই। এটা টোটাল গ্রুপ, এটা থাকুক, এটা টোটাল গ্রুপ থাকুক, নো প্রবলেম। ওকে, এই হচ্ছে ঘটনাবলী। ক্লিয়ার, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে হ্যাঁ একটু দাদা। অ্যাডভান্স, অনেকের হয়তো আর প্রশ্ন ওই হবে। যেটা বললাম দাদা, রোটেট করাটা আচ্ছা, একটু দেখান। দেখাচ্ছি। তো দাদা এটা নিয়ে কি আরো একটা ক্লাস হবে সামনে আরো একাধিক ক্লাস হবে, কিন্তু এগুলো আপনাদের নিয়ে? ও মনোযোগ দিয়ে ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে হবে, আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, চোখের ক্ষেত্রে ধরেন এই চোখ ওই চোখ, এখানে আসলে ওইভাবে কনসেপ্টটা নাই, আমি দেখি ওই ধরনের একটা কনসেপ্ট আনি যাতে বোঝা যায় যে এই চোখটা আমরা ওই চোখানে রিপ্লেস করতে চাই। ধরেন এই কনসেপ্টটাই নিয়ে যাই। পান্ডা। অনেক সময় চোখের ড্রয়িং করতে গিয়ে এআই গন্ডগোল করে ফেলছে, একটা চোখ ভালো দিছে আর একটা চোখ খারাপ দিছে। তা আমার কি করতে হবে? এটাকে আনগ্রুপ অবস্থাতেই আছে। ধরেন এইটাতে কেমন সাইড না শেপ টেপ, অথবা এখানে হয়তো বা আরও নষ্টও থাকতে পারে লেয়ারটা, এরকম একটা বাঁকা বা নষ্ট হয়ে গেছে, অথবা এটা ভাঙাচুরা লেয়ার হয়ে আছে। দেখাই কীভাবে ভাঙাচুরা লেয়ার কাক কয়। এটা এরকম এরকম ভাঙাচুরা হয়ে গেছে, যেটার কারণে হয়তো এআই ডিটেক্ট করতে পারবে, তাই না? চোখ তো মানুষের দুটো সেমই হওয়ার কথা, এটা নিয়ে তো সন্দেহের কিছু নেই। সো তাহলে এখানকার চোখের জিনিসগুলো সব ডিলিট করে ফেলেন, যা কিছু আছে সব ডিলিট, ঠিক আছে? অথবা এটা পরিমাপ করার জন্য রেখে দেন, যে কত দূর পর্যন্ত চোখটা ছিল, এটা পরিমাপ করার জন্য, যে কোথা থেকে আপনি শুরু করেন। কন্ট্রোল আর প্রেস করেন, করে এই জায়গাটা একটা গ্রিড লাইন এনে রেখে দেন, এইটা প্রান্ত এই পাশে, আর বাকিটা ওই দিক দেখা যাবে এখন কত দূর যায় যাবে। দেন আমরা ডিলিট করে দিলাম, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটাও ডিলিট। এখানকার চোখটা ওই পাশে রিপ্লেস নিয়ে যাবো। তাহলে এটা এইটা এইটা সবগুলো চোখের যা লেয়ারগুলো আছে সব কন্ট্রোল জি গ্রুপ হয়নি, তাহলে এইটা কন্ট্রোল জি গ্রুপ হয়েছে। এখন এখানে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম টু রিফ্লেক্ট, ট্রান্সফর্ম টু রিফ্লেক্টে আসতে হবে। দেন আমাকে কি করতে হবে? এখানে অ্যাঙ্গেল কত আছে? 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি রাখবেন, ভার্টিক্যাল রাখবেন, জাস্ট কপি দিলে এই অবস্থাতেই এখানে দুইটা আছে, কিন্তু এখানে ধরে শিফট প্রেস করে ধরবো, তাহলে হুবহু সেম টু সেম আমি শুধু গিয়ে এই যে গ্রিড লাইনটা এখানে রাখবো, তাহলে পজিশন ইজ গুড। হালকা একটু 19-20, এটা ডাজেন্ট ম্যাটার। তাহলে দুটা চোখের পজিশন, দুটা চোখের অ্যাঙ্গেল সব ঠিক। যদি পরিমাপ করতে চান লাইন টেনে টেনে দেখেন, এর উপর আপার লেভেল, হায়ার লেভেল সব দিক থেকে মিল পাবেন, অথবা এই থেকে এই গ্যাপটা, এখান থেকে এই গ্যাপটা, এরকম বিষয়টা ক্লিয়ার? অনেক সলিউশন পেলাম দাদা, অনেক। আচ্ছা, তো আরও কিছু কিছু সমস্যা আমরা ডে বাই ডে শিখব। তো আমি আপাতত আপনাদেরকে এই পণ্ডিতি করতে নিষেধ করতেছি, মাস্কট লোগো নিয়ে এত গবেষণা করার দরকার নেই, এটা আসলে ক্রিটিক্যাল। আমরা সামনে শিখব যখন অ্যাডভান্স লোগো ডিজাইনের উপর ক্লাস শুরু করব, তখন না হয় অতিরিক্ত। আপাতত সিম্পলের মধ্যে যদি মাস্কট লোগো আইকনগুলো তৈরি করতে পারেন, এত কম্বিনেশনের তো আপনাদের কনসেপ্ট আসবে না মাথায়। আমি এগুলো যদি প্রতিনিয়ত বলেও যাই, সম্ভব না তো, কয়টা মুখস্থ করবেন, তাই না? তো যতটুকু পারেন করেন, আর ডে বাই ডে এই যে ইনফরমেশনগুলো নিজের মধ্যে জোগাড় করতে থাকেন, আর এটাকে অ্যাপ্লাই করতে থাকেন। এই ধরনের কন্টেন্ট দিলে রিজেকশনের পরিমাণ কম হবে, এটাই স্বাভাবিক, কারণ এগুলো প্রফেশনাল, লুক লাইক প্রফেশনাল। কিন্তু ওগুলো বানাইতে গিয়ে আপনারা তো ওই লেয়ার, নষ্ট লেয়ার কাহাকে বলে এটা খুঁজে পাবেন না, এগুলো নষ্ট লেয়ার, ঠিক আছে? ঠিক করতেও পারবেন না অনেক সময়। সো ডে বাই ডে ইমপ্রুভ করেন। আর এখানে কিন্তু এই যে কনসেপ্ট বানাইলাম, এটার জন্য কোনো মেকারির কোনো দরকার নাই, এইভাবে দেন, দেখবেন যে কনসেপ্টগুলো অ্যাকসেপ্ট করবে। এই যে কনসেপ্টগুলো দিলাম, এগুলো অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্টেবল কনসেপ্ট এগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার আসি কি যেন বলতেছিলাম। ও, একটা ভাঙা লেয়ার খুঁজে বের করি, কোথায় ভাঙা লেয়ার আছে? ভাঙা লেয়ার নাই। ধরেন এইটাকে ঠিক করব,
একটা উদাহরণ জাস্ট। অনেক সময় আমরা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ি, সেগুলোকে ইলাস্ট্রেটরে কীভাবে ঠিক করতে হয়। এটাকে ইলাস্ট্রেটরে এনে ওপেন করলাম। এই যে লেসটা আমার কন্টেন্টটা পছন্দ হয়েছে, আমি এইটাই চাই, কিন্তু এইটার জন্য আমি আপলোড করতে পারবো না। তো আমি কনসেপ্টটাকে পুরো বাইরে নিয়ে আসি আর্টবোর্ডের। চোখ থুয়ে আসছি কেন, সবটা ধরে এদিকে আনি। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে এবার এই কাহিনী হচ্ছে, এপাশ থেকে ধরলেও এই কাহিনী হচ্ছে। তাহলে এখান থেকে এটাকে ধরি, তাও সমস্যা হচ্ছে। ঠিক আছে, অনেক ঝামেলায় পড়বেন। এই কারণে এইখানে আনার পর ফাইলটা সবটাকে সিলেক্ট করে আমরা যে কাজটি করব, ট্রিম করে নেব। নেওয়ার পর আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে এবার পার্ট বাই পার্ট ডিলিট করব। পার্ট বাই পার্ট ডিলিট করব, অথবা ঝামেলা এড়াইতে চাইলে ডিরেক্টলি আপনি ট্রান্সপারেন্ট করে ফেলেন। হোয়াইট অংশে ক্লিক দিলে সমস্ত হোয়াইটগুলো ডিলিট করে দেন, ডিলিট বাটন চেপে। হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে দেখেন ইরর আছে, হ্যাঁ, এইটা ফাইল ফেলে দিলাম। আমরা লেসটা সমান করে এই জায়গায় লাগাই দিব, তাই তো? এটাই তো চ্যালেঞ্জ। চলেন আমরা প্রথমে কি করে নিচ্ছি, লেসটা কোন দিক থেকে আসার কথা, এই দিক থেকে এসে এখানেই লাগার কথা ছিল, অতিরিক্ত এদিকে আসছে। সো ইরেজার টুল নিলাম, একটা সহজ প্রসেস, দেখে একদম সহজ, সবাই পারবেন। এই যে ইরেজার টুলটা এখানে বড় হচ্ছে কমতেছে, এটা কীভাবে, তাই না? এখানে ডাবল ক্লিক দিলে ওই অপশনগুলো পাবেন, যে কতটুকু রাউন্ডনেসটা আপনি নেবেন, বা এই যে সাইজটা এই 800 নেওয়া হয়েছে, এই যে রাউন্ডটা ছোট্ট হয়ে যাবে, এই যে রাউন্ডটা ছোট্ট হয়ে গেল। আর শর্টকাট হচ্ছে কিবোর্ডের মধ্যে দেখবেন থার্ড ব্র্যাকেট রয়েছে, থার্ড ব্র্যাকেট ডানের দিকটা ক্লিক দিলে বড় হয়, বামের দিকটা ক্লিক করে ধরে থাকলে ছোট্ট হয়। আপনার প্রয়োজন অনুযায়ী নেবেন। আমি এই জায়গাটা এটা ভ্যানিশ করে দিলাম, কেটে ইরেজার ঘষে ঘষে ক্লিন করে দিলাম। ওকে, আমি এই জায়গাটাও এভাবে কেটে দিলাম। আমাকে বুঝতে হবে যে কোন দিক থেকে কোন দিকে আমি মেলাবো। আচ্ছা, এবার আসি পেন্সিল টুল নামে একটা টুল আছে। এখানে দুটো ডাবল ক্লিক করে পেন্সিল টুলটা কত স্মুথলি কাজ করাতে চান, এই জায়গায় আপনার নিয়ন্ত্রণটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ওকে। দেওয়ার পর এই জায়গাটা আমি ঠিক করব। আগে এই জায়গাটা জুম করে নিলাম, এটা কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করা যায় তাৎক্ষণিকভাবে, এভাবে ধরে একটু আঁকা বাঁকা হলেও জাস্ট লাগাই দিলাম, অনেক স্মুথলি হয়ে গেল, তাই না? আবার এখানে একটু গন্ডগোল আছে, এটাকে ধরে আমি এটাকে এই দিকে নিলাম, গেল। দেন এইটাকে, এই বাহুটাকে ধরে আমি, থামা যাবে না, এক টানে আবার এদিকে নিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু মিলবে না। তাই মিলল না। এটার কারণটা হচ্ছে আমি এখানে ধরার সময় এই লাইনের উপর থেকে ধরতে হবে, এনেও এখানে লাইনের উপরেই ছেড়ে দিতে হবে। আর এইটা কতটা চুম্বকের মতো কাজ করবে এটা ডিপেন্ড করবে এখান থেকে, উইদিন 6 পিক্সেল। তা আমি যদি এটা বাড়াই দিই, সো একটু বাহিরে ফেলে দিলেও সে অটোমেটিকলি চুম্বকের মতো আকর্ষণ করবে। এডিট সিলেক্টেড পাথ, ঠিক আছে? অথবা ইন্টস আর উইদিন এত 15। আচ্ছা, এটা দেই, এখান থেকে ধরে আমি এই দিকে, প্রথমে একটা খসড়া বা ড্রাফট নেবেন, তারপর কোথায় কি ট্রাবল হচ্ছে ওটা সলভ করবেন। এবার কিন্তু মিলে গেছে, জয়েন হয়ে গেছে, তাই না? তো এই জায়গাটা আমার নষ্ট হয়েছে, এদিকটা সমান করে দিয়ে দিলাম, লাইনের উপরই রেখে দেব। পেন্সিল টুলটা একটা ম্যাজিক, হ্যাঁ? এই কাজটা আপনি যদি আরও সূক্ষ্মভাবে করতে চান, যে আপনি যা চাইবেন তাই যেন কোনো নড়াচড়া না হয়, সেক্ষেত্রে পেন টুলের ব্যবহার করতে হবে। আর পেন টুলের ব্যবহার দেখাতে গেলে নতুনদের মাথাটা ঘুরে যাবে। সো পেন্সিল টুলটা আগে অভ্যস্ত করেন, কোনো এক সময় যদি সময় সুযোগ পাই পেন টুল দেখাবো, আদারওয়াইজ মনে হয় না খুব একটা পেন টুলের দরকার আছে। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে এই কর্নারটা এমনই থাকুক, কিন্তু এটার সঙ্গে যেন একটা স্মুথলি কানেকশন থাকে। এখানে ধরে আমি এদিকটা দিই, এবার এই লাইনটা এদিক দিয়ে নিয়ে এইদিকে দিই, যাতে একটা মিল মহব্বত থাকে, পারফেকশন বিষয়টা, ব্যাস হয়ে গেল। যদি তারপর কোথাও চিকন, কোথাও মোটা, ওইটা ঠিক করে নেবেন যেভাবে দরকার আপনার। এখানে যে লেয়ার টু লেয়ার উপরি আছে, এটা তো বোঝা যাবে না, তাই না? এমনিতে, কারণ কালারে মিশে গিয়েছে। এই জায়গাটা একটু কেমন মনে হচ্ছে, স্মুথনেস দরকার, এইভাবে স্মুথনেস বানাই দিলেন। এবার আসি লেজের ব্যাপারে, লেজের প্রসঙ্গে। তাহলে লেজটার ক্ষেত্রেও তাই,
এখানে ধরলাম, এইটাকে লেসটা নিয়ে গিয়ে লাগাই দিব এখানে, নিয়ে যে এই দিকটা আবার ওই জায়গাটা। আমার হাত খুব একটা না, মানে বাঁকাবাকি কাঁপাকাঁপি করে বেশি, অভ্যাস থাকতে হয়। আচ্ছা, এটা গেল। এখানে একটা তেরা বাঁকা আছে, ওটা পরে ঠিক করে নেওয়া যাবে। আর এটা যদি সিঙ্গেল লাইন থাকতো তাহলে এখানে জটিলতাটা হইতো না, কারণ যেহেতু এটা ডাবল পার্ট হয়ে আসতেছে, যার কারণে একবার নিয়ে যাওয়া আবার আনা। অলমোস্ট এভাবে সিমিলার করে শেপটা মিলাই দিবেন। অথবা আরও যদি উপরের থেকে লাগাই নিতেন, ইচ্ছা আপনার, ঠিক আছে। এখানে এই কাজটা হয়তো বা এবড়ো থেবড়ো আছে, হ্যাঁ, সময় দিয়ে এটাকে করতে হবে। আর যারা পারেন পেন্টুল দিয়ে সুন্দর করে করবেন কাজটা। এখন পেন্টুল একবার দেখান না দাদা। এখন না, আরো এখন দেখলে মাথা ঘুরে যাবে, অনেকের নতুন যারা আছে তাদের সমস্যা হবে। আচ্ছা, এখন এই যে সেপারেট লেয়ার আছে না, অনেক সময় লেয়ারের উপর লেয়ার আছে, এই জিনিসগুলো সলভ করার জন্য জাস্ট সবগুলো ধরে আরেকবার ট্রিম করে নিব, দেন এটাকে আবার জায়গা মতো নিয়ে আসবো। এখানে একটা ক্লিক, এখানে তো এই যে স্পেস, চারিদিকের স্পেস কম, এই জন্য এখানে ধরে অল্টার শিফট ধরে মাঝখানে আনলাম। একই জিনিস যখন এভাবে রাখবো তখন কন্টেন্টটার কোয়ালিটি, ভ্যালু বা প্রফেশনালিজমটা চলে আসে। আমরা যখন এআই দিয়ে ফাইল বানাই, একই ফাইল অ্যাপ্রুভ করে আবার একই ফাইল রিজেক্ট করে, কারণটাই এখানে, ঠিক আছে। প্রেজেন্টেশন এটা যদি এভাবে দিই, বিট ঘুরে দেখা যাচ্ছে, কোনো সেন্স নেই এরকম ব্যাপারটা। যখন আমি ছোট্ট করে একটু সুন্দর করে রাখি, খুব ছোট্ট না, আবার দেখা গেলো এত ছোটো বিশাল বড় একটা এরিয়া পড়ে আছে, কি দরকার, এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজ দিয়ে রাখলাম, এটা কিন্তু কোয়ালিটিটা অনেক সুন্দর দেখা যাবে। সো এই ছিল, আর কোনো কিছু কোশ্চেন? এগুলো আজকে যতটুকু দেখানো হলো, এগুলো শুধু আপনাদেরকে ইমপ্রুভমেন্টের জন্য। আশা করি যে ফাইল ভালো বানাইতে পারলে রিজেক্ট হবে না আর, ঠিক আছে। আর একই স্কিল সম্ভাবনাময় কিন্তু জায়গা প্রচুর, আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কি এখানেই সীমাবদ্ধ থাকবেন, নাকি এই স্কিলগুলো ব্যবহার করে আরও বিভিন্ন যে জায়গায় সম্ভাবনা রয়েছে ইনকামের, সেই জায়গাগুলোতেও কাজ করবেন, এটাই। আর আবারও লাস্ট টাইমে আরেকটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে এই যে ধারাবাহিকভাবে ক্লাস হচ্ছে, ইমপ্রুভমেন্টের জন্য দেওয়া হচ্ছে, সলভিং ক্লাস দেওয়া হচ্ছে, আবার অ্যাকাউন্ট খোলার ব্যাপারে বলা হচ্ছে, কিন্তু অ্যাকাউন্ট খুলতেছেন না, ইমপ্রুভ করতেছেন না। আমরা অলরেডি এটা টপিক শেষ করে আর একটা দেখলাম, আপনি ওখানে গিয়ে বলতেছেন দাদা ওই যে আমাকে একটু শেখান তো ইলাস্ট্রেটর দিয়ে কীভাবে ওই লাইনটা কীভাবে ঠিক করতে হয়, তখন এই কথাটা খুব একটা ভালো লাগবে না, তাই না? একই টপিক তো শেষ করে আসছে, আবার ওই জিনিসটা এসে এখানেই শেখানো, এটা খুবই বিরক্তি লাগবে। আর গ্রুপ থেকে ওই রকম আপনি সাপোর্ট পাবেন না, আপনারই মনোবল ভেঙে যাবে, দেখা যাবে যে সবাই অন্য টপিকস নিয়ে আগাচ্ছে, ভালো আউটপুট দিচ্ছে, আপনি পাচ্ছেন, কারণ হচ্ছে আপনি সময়ের কাজ সময়ে করেননি, তাই না? আর রেকর্ডেড ক্লাস অনেক সময় হেল্প করে, কিন্তু আপনি লাইভ ক্লাসে কোনোভাবেই অ্যাটেন্ড হন না, তো ওই লাইভ ক্লাস রেকর্ড ক্লাসটা কিন্তু খুব একটা মনোযোগ বসে না, কিন্তু লাইভ ক্লাসেও ছিলেন, আবার কাজ করতে গিয়ে রেকর্ড ক্লাসটা সহযোগিতা নিচ্ছেন, দুটার কিন্তু কম্বিনেশন অসাধারণ হয়। এবং আপনি জানেন যে কোন পার্টে কত দূর অংশে কী ধরনের আলোচনা হয়েছিল, ওই জায়গায় গেলে আমি এটা পাবো। তা না হলে তো যারা রেকর্ড ক্লাস দেখে লাইভ ক্লাসে না থেকে ম্যাক্সিমাম, তারা কি করে জানেন, খালি তাড়াতাড়ি কাটি দেখে যে কোথায় কাজটা শুরু হয়েছে, কিন্তু এই তো সামনে যে আমরা যে 30 মিনিট আলোচনা করেছি, এখানেই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল, এইটা কিন্তু তারা মিস করে গেল। আর কিছু কিছু অংশ তো আমি রেকর্ডেই করি না লাইভ ক্লাসে, তো লাইভ ক্লাসের মর্মার্থই এটা। সো সমস্যা থাকবে, ঝামেলা থাকবে, তারপর সর্বাধিক চেষ্টা করবেন লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকার।
বুঝছেন? আমার এক স্যার বলেছিল যে ছাত্র কে ভালো কে খারাপ এটা বড় কথা না, যারা রেগুলার স্কুলে আসে কলেজে আসে তারা এমনিতেই ভালো হয়ে যায়। আর যত ব্র্যান্ডিয়াল ছাত্র হোক ট্যালেন্ট ছাত্র হোক, সে যদি ক্লাস না করে নিয়মিত, খালি নোট বই গাইড বই আর কোচিং ক্লাস করে, তার খুব একটা ভালো কিছু হয় না। এটা আমিও প্রমাণ পেয়েছি, ঠিক আছে? এই কারণে লাইভ ক্লাসে যুক্ত থাকাটা ইম্পর্টেন্ট। আর এখানে কে কি দাদা বলছে কমেন্ট? হ্যাঁ বলেন নয়নদা। বলছি আমি একটা মাস্কট স্যার লোগো আমি একটা করেছি, আমি একটু আপনাকে হ্যাঁ, দেখে দিন তো এটা ঠিক আছে কিনা। মাস্কট লোগো দেন, স্ক্রিনশট দেন। না কি আমি এমনি বলছে? আপনাকে স্যার পার্সোনাল আমি ভাবে দিয়েছি। গ্রুপে একটা রেজিস্ট্রেশন ছবি চালু দিয়েছি। করে দিয়েছে। মিরাজুল ভাই বলল কত দিল? $10 থেকে স্টার্ট। $10 কত পয়েন্ট? 1000 পয়েন্ট। $25 আর কি শেষ হবে, মানে রিক্রাফ পয়েন্টিং করছে না? হোক, ভালো। ডে বাই ডে তো সবাই কঠিন হবে, ফ্রি কি আর দেয়? ফ্রি কি টোটালি অফ করে দিল স্যার আমার রিক্রাফট? কেউ কি আপডেট দিতে পারেন?